ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইয়া দেখলেই খাবলা মারতে মন চায়, হাত চুলকায়, হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো খবিসের বাচ্চা। একটা মেয়ের মুখ থেকে পরপর এমন গালি শোনার পরে ফুটপাত দিয়ে হাঁটা প্রায় সকলেরই ভ্রু কুঁচকে গেল। কেউ কেউ হাঁটতে হাঁটতে কয়েকবার ফিরে তাকালো। যার উদ্দেশ্য করে কথাগুলো বলা সেই মধ্যবয়স্ক লোকটা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। বন্যার চোখে তখনও আগুনের ঝলক। রাস্তায় থুথু দিয়ে কেউ তাকে দেখছে কিনা এসব তোয়াক্কা না করে বলল, শালারা, বালের জীবন লইয়া দুনিয়ায় আসলাম, চারদিকে পুরুষ না মনে হয় কুত্তা হাঁটতাছে, কুত্তার মতো তাকাইতেছে। আজকের দিনটাই শেষ শালা। বন্যা দ্রুত পায়ে সামনের দিকে পা বাড়ায়, চোখে মুখে ঘৃণার ছড়াছড়ি। হাত দিয়ে বরকাত চুল পেছনে ঠেলে ডোলা শার্টের হাত গোটাতে গোটাতে সামনের দিকে হাঁটতে থাকে। একটা মেয়ের মুখে পরপর এমন বিশ্রী গালি শুনে তাহসান থমকে যায়। ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে আসে। চোখ মেলে মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এমনও মেয়ে হয়, কি সহজে গালি দিয়ে দেয়, আজব তো। তাহসান তার বন্ধু বাপের জন্য অপেক্ষা করেছিল। রাস্তার পাশে গাড়ি পার্ক করে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে মোবাইলে স্ক্রল করছিল। তখনই সীসার মতো উত্তপ্ত কিছু বাক্য তার কানে আসে। ঘাড় ঘুরিয়ে প্যান্ট শার্ট পরা মেয়েটাকে দেখে বিরক্ত হয়। অতি ভদ্র তাহসানের ভাষ্যমতে মেয়েদের মুখে গালি মানায় না, তাছাড়া সে নিজেও কখনো গালিও দেয় না। তখনই তার বন্ধু রাব্বি চলে আসলে সে তাকে নিয়ে গন্তব্যে চলে যায়। মেয়েটার মুখ থেকে এমন কথা শোনার পর থেকে মাথাটা দপদপ করছে। সে গান প্লে করে গানে মনোযোগ দিতে চায়, কিন্তু কানে গানের পরিবর্তে মেলে গলায় শালা শালা কথাতেই রিপিট হচ্ছে। ভালো যন্ত্রণা তো। বন্যা ভার্সিটিতে এসে চারদিক চোখ বুলায়। গাছের নিচেই তার দুই পরিচিত মুখগুলোকে দেখা যাচ্ছে। ব্যাগ থেকে ক্যাপ বের করে মাথায় পরে দুজনের দিকে এগিয়ে যায়। রাতুল আর তনি বসে বাদাম খাচ্ছিল। বন্যা রাতুলের পিঠে দুম করে কিল বসে বলল, শালা প্রেমিকা নিয়ে বাদাম খাইবা পার্কে, তুমি ভার্সিটিতে কি করো? আচমকা পিঠে কিল পড়ায় রাতুল বসা থেকে উঠে দাঁড়ায়। বন্যাকে দেখে আবারও তন্নি গা ঘেঁষে বসে বলল, প্রেমিকার কাছে থাকলে সব জায়গায় প্রেম করা জায়েজ আছে, কথায় কথায় মারবি না। বন্যা তন্নির আরেক পাশে বসতে বসতে বলল, আমার বান্ধবীর সাথে প্রেম করস, তোরে মারবো, কাটবো, লাথি দেবো, মাঝে মাঝে মন চাইলে কবরেও রেখে আসবো। তোর সাথে এইসব জায়েজ আছে? রাতুল নাক ফুলিয়ে বলল। কি সাংঘাতিক মেয়ে। বন্যা দুজনের দিকে তাকায়। মনে পড়ে যায় বন্ধুদের দিনের কথা। তন্নি, রাতুল আর বন্যা ভার্সিটির প্রথম থেকেই বন্ধু। ছেলেদের মতো লাগাম ছাড়া কথা চালচলন দেখে বন্যার সাথে কেউ না মিশলেও একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে রাতুল আর তন্নি বন্যার আপন হয়ে যায়। ঘটনাটি ছিল, তন্নি ভীষণ বড়লোক বাবার মেয়ে, আর দেখতে ভীষণ সুন্দরী। একদিন ভার্সিটির সামনে এক লোক ইচ্ছে করে তন্নির গায়ে হাত দিয়ে না বোঝার ভঙ্গিতে বলে, সরি আপু, খেয়াল করিনি। স্পর্শটা ভীষণ খারাপ ছিল। তনি বুকে হাত দিয়ে তাকিয়ে আছে। রাতুল ভার্সিটিতে প্রবেশ করেছিল। হঠাৎ চোখের সামনে এমন পরিস্থিতি হওয়ায় সে কাছে এসে বলল, আপনি ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন, আমি সবটা দেখছি। লোকটা চোখ পাকিয়ে বলল, তো কি হয়েছে? রাস্তাঘাটে চলতে গেলে এমন একটু আধটু ধাক্কা খেতেই হয়। তারপর তন্নির দিকে তাকিয়ে বলল, কি ম্যাডাম, মজা না? রাতুল ভদ্র ঘরের সন্তান। বহু কষ্টে তার বাবা তাকে লেখাপড়া করাচ্ছে। কোনোভাবেই প্রতিদিন ঝামেলা করা যাবে না। তাই শান্ত গলায় বলল। ভদ্রভাবে কথা বলেন, ভদ্রতা শিখেননি নাকি? লোকটা তন্নির দিকে ঝুঁকে বলল, এই আপু চাইলে ভদ্রতা শিখাতে পারেন। কি আপু, শিখাবেন নাকি? মোনা এতক্ষণ যাবৎ সবটা দেখছিল। তার স্বভাবের চেয়েও আজকে বেশি শান্ত সে। কিন্তু লোকটার এমন কাজে পরে সে আর নিজেকে আটকাতে পারল না। লম্বা পা ফেলে লোকটার গালে থাপ্পড় মেরে বলল, ভদ্রতা শিখবেন নাকি? আসেন, আমি শিখাই। এটা বলে আরেক গালে আরেকটা থাপ্পড় দিয়ে তন্নি আর রাতুলকে বলে, এই শালাদের এমনি ভদ্রতা শিখাতে হয়, সব জায়গায় মিউ মিউ করলে চলে না। থাপ্পড় খেয়ে সামনের লোকটা তখন রেগে গেছে। বন্যার দিকে তেড়ে এসে বলল, তোকে দেখে নিব। বন্যা ববকার চুলে হাত দিয়ে নেড়ে ছেড়ে নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা। এই ঘটনার পর থেকেই তিনজন বন্ধু হয়ে যায়। আর তারপর তন্নি আর রাতুলের বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। বন্যা ভাবনা থেকে ফিরে টোকাইয়ের হাতে টাকা দিয়ে কোকা কোলা আনতে পাঠায়। প্রচন্ড রোদে তার গলা শুকিয়ে গেছে। তখনই এক সহপাঠী এসে বলল,
তন্নি আজকে নতুন স্যার জয়েন করবে, বিধায় প্রিন্সিপাল 10 মিনিট আগে উপস্থিত হতে বলেছেন। তন্নির রাতুল সামনে হাঁটলেও বন্যা পেছন পেছন হাঁটছে। ক্লাসে ঢুকার আগেই নতুন শিক্ষকের উপর মেজাজ চটে গেল। তার তো কোকা-কোলা খাওয়া হয়নি, দাঁতে দাঁত চেপে বেশ জোরে জোরে বলল, কোথাকার না কোথাকার স্যার মার্কা শালা আসছে, এই জন্য আমার কোকা কোলা দিয়ে গলা ভেজাতে পারলাম না। শিট শিট। দরজার কাছে গিয়ে বন্যার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল, কেননা দরজার সামনেই একটা নতুন মুখ দাঁড়িয়ে আছে। বন্যা বুঝতে পারলো ইনি নতুন শিক্ষক। মাত্র বলা কথাটা শুনে ফেলেছে কিনা বুঝতে পারছে না, শুনেছে বোধ হয়। উনি কেমন ভ্রু কুচকে তাকিয়ে আছে। তাহসানের সামনে রাস্তায় সেই গালিওয়ালা মেয়েটা দাঁড়িয়ে। এমনকি মাত্র সে এটাও শুনেছে মেয়েটা তাকেও শালা বলল। ভার্সিটিতে আজকেই প্রথম জয়েন করেছে, আর আজকেই এমন এক উদ্ভট মানুষের সাথে দেখা যে কিনা কথায় কথায় শালা বলে। মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, শালা মানে কি? মানে শালা কাকে বলে? এদিকে বন্যা হঠাৎ করে প্রশ্ন করায় থমকে যায়। স্যার যে কিছুক্ষণ আগে বলা কথাগুলো শুনতে পেয়েছে বুঝতে পারে। আস্তে আস্তে করে বলল, বউয়ের ভাইকে শালা বলে। তাহসান মাথা নেড়ে বলল, তো আপনি মেয়ে নাকি ছেলে? বন্যা নিজের পোশাক পরিচ্ছদ দেখে আস্তে করে বলল, মেয়ে। তাহসান কিছুটা নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, তাহলে আপনার নিশ্চয়ই শালা নেই। বন্যার মাথা নেড়ে না করে, কিন্তু বিড়বিড় করে ঠিকই নতুন স্যারের উদ্দেশ্যে বলে, শালা? আমার শালা না থাকলেও তুই আমার শালা। প্রথম দিনে আমাকে শায়েস্তা করা। তারপর স্যারকেই শুনিয়ে বলল। স্যার ভেতরে যাব? মেয়েটার বিড়বিড় করে বলা কথাও তাহসানের কর্ণগোচর হয়, আর তাতেই তার ঠোঁট ফাঁকা হয়ে যায়। কড়া চোখে বন্যার দিকে তাকিয়ে বলল, বেয়াদব, যাও ভেতরে যাও। প্রথম দিন বলে বন্যা ছাড় পেল। তা না হলে তাহসান খুবই কড়া মেজাজের মানুষ। প্রথম দিন জয়েন হয়েই উগ্র মেজাজ দেখালো। অন্যান্য ছাত্রছাত্রীদের খারাপ মনোভাব তৈরি হতে পারে। রাগে কপালে হাতে 2 আঙুলের দ্বারা ঘষে নেয়। বন্যা পেছনের সিটে গিয়ে তন্নির পাশে দপ করে বসে পড়ে। তন্নি আর রাতুল তার দিকে জিজ্ঞাসা চোখে তাকিয়ে থাকে। তন্নি ফিস করে বলল, এই স্যার কি বললো তোকে? বন্যা ভাবলেশহীন ভাবে বলল, কিছু না। রাতুল বলল, মিথ্যা বলিস না। স্যার কি চেনা কেউ? কি হয় সেটা বল। বন্যা দাঁত দেখিয়ে ঝলমলে হাসে। তারপর ঝুঁকে বেঞ্চের ওপর এসে বসলো। শালা দুলা ভাই। দুজনে একসাথে বলল, মানে? মানে আমাদের শালা দুলা ভাইয়ের সম্পর্ক। মানে আমি দুলা ভাই আর উনি আমার শালা। রাতুল সোজা হয়ে বসে বলল। মাথাটা পুরোই গেছে, পাগল। তাহসান সবাইকে নিজের পরিচয় দেয়। শ্যামলা গায়ের উচ্চ লম্বা ছেলের নাম তাহসান। মেয়েরা স্যারের উপর চোখ গোল গোল করে তাকায়। তাহসান সবার চোখে মুগ্ধতা দেখছে, শুধুমাত্র ওই বেয়াদব মেয়েটা ছাড়া। এসব সে পাত্তা দিল না। রাতুল ফিসফিস করে বলল, এরে দোস্ত, হালায় তোর দিকে এমনি তাকায় কেন? বন্যা স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার না তাকাতেই পারে, সবাই তোর মতো লাইন মারে না। বন্যার জন্মের আগে বন্যার আব্বা মারা যায়। বন্যার আম্মা রেনু বেগমের গর্ভে তার অবস্থান কেবল 4 মাসের। হঠাৎ করে স্বামী মারা যায়। অনেকে বলেছিল রেনির বয়স অল্প, আবার বিয়ে দেওয়া যাবে। এখন যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা সহ বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তারপর ভালো হবে যদি এখনই নষ্ট করে ফেলা যায়। কিন্তু রেনু বেগম নাকচ করে দেয়। যে দুনিয়াতে আসতে চায় তাকে আসতে দেওয়া উচিত, নষ্ট করা তার কোনো হক নেই। তার এই সিদ্ধান্তে সবাই নারাজ হয়, কারণ রেনুকে আবার বিয়ে দিলে বাচ্চাটা তাদেরই পালন করতে হবে। বন্যার বয়স যখন 5 বছর তখন রেনুর আবার বিয়ে হয়। বন্যার নানা আক্তার ভালো মানুষ, রেনুকে বিয়ে দিলেন বেশ ভালো ঘরে। ছেলে আগে একটা বিয়ে করেছিল, বউ মারা গেছে, একটা মেয়ে আছে। আক্তার হক রেনুর স্বামী শফিককে কিছু টাকা দিলেন, কিন্তু শর্ত রাখলেন বন্যা মায়ের সাথে থাকবে। রেনুর স্বামী শফিক আর ইসলাম সানন্দে রাজি হয়ে যায়, যেহেতু তারও একটা মেয়ে আছে। রেনু যদি তাকে আদর করে দিয়ে বড় করতে পারে তাহলে সে কেন রেনুর মেয়েকে আপন করে নিতে পারবে না? শফিক রাজি হয়। সব স্বাভাবিকই হচ্ছিল, কিন্তু একটা ঝড়ে বন্যার জীবনের ছন্দ বদলে গেল। কোমল মিষ্টিভাষী সুন্দরী মেয়েটা কি রুক্ষ খরগোশার স্বভাব চরিত্র ছেলেদের মতো হয়ে গেছে। রেনু অবাক হয় মেঘটাকে দেখে। বন্যার জন্য হাহাকার করে ওঠে বৈদ্যটা। তিনি বারান্দায় দাঁড়িয়ে মেয়ের অপেক্ষা করছিলেন। আজকাল ওনার কথাও শোনে না, বিয়ের কথা বলে হেসে উড়িয়ে দেয়। অথচ বিয়ের বয়স হয়ে গেছে। ওনার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তখনই দেখে বন্যা গেট ঠেলে ভেতরে আসছে। এই বাড়িটা 4 তলা, রেনুরা নিচ তলায় থাকে। আগে পুরো বাড়িটাই ভাড়া থাকতো। বছর কয়েক আগে বাড়িওয়ালা এসেছে। বাড়িওয়ালা মোবারক ভাই চট্টগ্রাম সরকারি পুলিশ অফিসার ছিলেন। 4 বছর আগে ওনার রিটায়ার হয়েছে। আগে সপরিবারে ওনারা চট্টগ্রাম থাকতো। যেহেতু রিটায়ার হয়েই গেছে তাই তার শেকড় ছেড়ে দূরে পড়ে থাকেনি, ঢাকায় ফিরে এসেছেন। এখন 3 তলায় থাকেন। রেনুর মনে হয় মোবারক ভাই যথেষ্ট ভালো মানুষ, কিন্তু ওনার স্ত্রী আফিয়া কেমন যেন খুঁজে মারার স্বভাব। কথায় কথায় অহংকারী গলায় কথা বলতে ভুলে না। তবে ওনার সাথে কথাবার্তা বলে মাঝে মাঝে বাসায়ও আসেন। এই বাসায় সবচেয়ে পুরনো ভাড়াটিয়া হচ্ছে তারা। প্রায় 12 বছর ধরে এই বাড়িতে আছে।
সেই হিসেবে মোরব্বারক সাহেবের সাথে শফিক আর রেনুর আলাদা একটা সম্পর্ক। বন্যা বাসায় এসে সোফায় গা এলিয়ে দেয়, 2 পা ছড়িয়ে পুরুষের মতো বসে মাথাটা পেছনে হেলান দিয়ে রাখে। রেনু রুমে এসে মেয়েকে দেখে, মনটা শান্ত হয়, কিন্তু বন্যার এমন বসার ভঙ্গিমা দেখে জোরে জোরে বলল, এভাবে বলছিস কেন? পা ঠিক করে বস, বেয়াদব। বন্যা চোখ খুলে মাথা উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসে। মেয়ের মুখে এমন মিষ্টি হাসি দেখে রেনুর বুকে আরো হাহাকার রেশ লাগে। কি মিষ্টি তার মেয়েটা, কিন্তু কারো এই মিষ্টতা দেখার সুযোগ বন্যা দেয় না। কপট রাগে, অস্থিরতায়, রুক্ষতায় নিজের আড়াল করে রাখে। রেনু বন্যার কাছে এসে বলল, পা ঠিক কর। বন্যা বিরক্তকর কণ্ঠে বলল, আমার পা তোমাকে কি করেছে আম্মা? এভাবে রাখতেই তো মজা। এমন পুরুষদের মতো বসার মানে কি? মেয়েরা থাকবে মেয়েদের মতো, গুছিয়ে চলা মেয়েদের বৈশিষ্ট্য। আমি আমার মতোই আছি, মেয়েদের মতো চলার কোনো ইচ্ছে নেই। রেনু বেগম কিছুক্ষণ বন্যার দিকে তাকিয়ে থাকে, তারপর বলল, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। বন্যা তাচ্ছিল্য করে বলল, এসেছে নাকি? তুমি ধরে বেঁধে নিয়ে এসেছো? রেনু দমে যায়। আসলে বন্যার যা চালচলন তাতে আশেপাশের এলাকা সহ সবাই বন্যার স্বভাব সম্পর্কে জানে। এই মেয়ের বিয়ে প্রস্তাব আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু শফিক আর রেনু মিলে একটা সম্বন্ধ জোগাড় করে ফেলেছে। মেয়ে বড় হয়েছে, এবার লাগাম টানা দরকার। বন্যার কথায় রেনু রেগে যায়। আমি আনি আর এমনি আসুক, এসেছে তো, এত কথা বলবি না। ছেলে ভালো চাকরি করে, সুখে থাকবি। বন্যা উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে যেতে যেতে বলল, এইসব বিয়ে আমাকে দিয়ে হবে না আম্মা। দেখা যাবে বেটাকে শালা টালা বলে অজ্ঞান করে চলে আসবো। বাদ দাও তো। রেনু হতভম্ব চোখে বন্যার বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। টয়া রুম থেকে বেরিয়ে আসে। রেনু যে তার সৎ মা তা সে কখনোই উপলব্ধি করে না। আসলে রেনু উপলব্ধি করার কোনো রাস্তাই রাখেনি। টয়া পেছন থেকে রেনুকে জড়িয়ে ধরে বলল, আপাকে না জ্বালিয়ে আমাকে বিয়ে দিয়ে দাও না আম্মা। এসব পড়া টড়া আমার ভালো লাগে না। আপা ভালো ছাত্রী, পড়লে পড়ুক। রেনু টয়ার কান ধরে বলল, বিয়ের খুব শখ আপনার। আমার ঘরে একটা থেকে আরেকটা বেশি ধান্দাবাজ। সামনে পরীক্ষা, যা পড়তে বস। তাহসান গাড়ি নিয়ে গ্যারেজ পার্কিং করে 3 তলা যায়। কলিং বেল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আজকের ভার্সিটিতে তার ফার্স্ট ক্লাস ছিল। লেখাপড়া শেষ করে এতদিন পাহাড় সমুদ্র ঘুরে বেরিয়েছে, কিন্তু তার এই ঘুরে বেড়ানো তার মায়ের একদম পছন্দ না। একমাত্র ছেলের এমন ছুটে বেড়ানো থেকে রেহাই দিতেই ঢাকায় ট্রেনে নিয়ে এসেছেন। ঠাস করে দরজা খুলে 10ম শ্রেণীতে অধ্যয়নরত তাহিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, ভাইয়া কি খবর? এদিকে তাহসান ভেতরে যেতে যেতে বলল, ভালো। কোনো ছাত্রী পছন্দ হয়েছে, মানে লাভ এট ফার্স্ট সাইট? তাহসান টেবিলে গিয়ে গ্লাসে পানি নিয়ে ঢক ঢক করে পানি খায়। তাহিয়ার কথা শুনে মেয়েটার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তাহসান আশ্চর্য হয়ে গেল। সে এমন ফালতু একটা মেয়েকে তার মনে থাকছে কেন? ছোট বোনের দিকে তাকিয়ে বলল, এত পাকনা কেন তুই? আমি তোর বড় না? তাহিয়া কাছে এসে ফিসফিস করে বলল, আরে আমাকেই তো বলবা, কোন সমস্যা হলে আমিই তো দেখবো, বোঝো না? তাহসান গলা উঁচিয়ে ডাকে, আম্মু, তোমার মেয়েকে ডাকো, বেশি পেকে গেছে। আফিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তাহিয়ার হাত ধরে টেনে নিতে নিতে বলল, টেবিলে যা, একটু পরেই পড়াতে আসবে। তাহসান শুনে বলল, এই বাদরকে পড়ায় কে? কথা শুনে তোমার মেয়ে? আফিয়া হাসি হাসি মুখে বলল, যে পড়ায় সে আরো হাই ভোল্টেজের বাদর, আমাদের নিচতলায় থাকে। তাহসান মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, ভালো। চোখের পর্দায় ভেসে উঠে চঞ্চল মেয়েটার প্রতিচ্ছবি। সে এবার নিজের উপর বিরক্ত। এই মেয়েটাকে মনে রাখার মতো কি আছে? মন আঙুল উঁচিয়ে বলল, কেমন প্রতিবাদ করলো? আজকাল কয়জন মেয়ে এইভাবে প্রতিবাদ করতে পারে? মনের কথা সে বুঝে যায় এতক্ষণ মেয়েটাকে মনে রাখার কারণ তাহলে এটা। আসলে প্রতিবাদ করাতে তার ভালো লেগেছিল। আজকাল কয়জন মেয়ে প্রতিবাদ করে? সবাই তো বাজে স্পর্শ নিয়ে চুপচাপ বাড়ি আসে, কাউকে কিছু বলে না। অনেকে বাথরুমে গিয়ে কাঁদে, মায়ের কাছে বললে মা বলবে এসব কথা মানুষকে না বলতে, মানুষ শুনলে খারাপ বলবে। অথচ খারাপ ভাবার কথা যাকে, আমরা আস্তে করে তাকে পেরিয়ে নির্দোষ মেয়েটাকে খারাপ বলি। এদিক দিয়ে এই বাউন্ডুলে মেয়েটা ভালো, কিন্তু কথায় কথায় ভাবে গালি দেওয়ার অভ্যাস কেন? গালি দেওয়া ছাড়া প্রতিবাদ করা যায় না? ভাষা ব্যবহার করা কোনো ভদ্র ঘরের সন্তানদের কাজ না। মেয়েটা কোথাকার? বাজে মেয়ে নাকি? সে সারাটা সন্ধ্যা মেয়েটাকে ভাবলো। ভাবতে ভাবতে বিরক্ত হয়ে গেল। সে এখন একটা ভার্সিটির লেকচারার, তাকেও এরকম ভাবগাম্ভীর্য নিয়ে চলাফেরা করতে হবে। কিন্তু এক দেখা একটা ছাত্রীকে নিয়ে ভাবা তো লেকচারের এক কাম্য নয়। সে নিজের মনকে শাসালো। এসব ভালো না। বন্যা আর তাহিয়া হলরুমে দাঁড়িয়ে কথা বলছে। তাহিয়ার সামনে টেস্ট পরীক্ষা, এ নিয়ে বন্যা কিছু বলছে। আফিয়া বেগম ডাইনিং টেবিলের চেয়ারে বসে বন্যাকে তীক্ষ্ণ চোখে দেখছে। বন্যার পোশাক আশাক তার মোটেই পছন্দ না। এই যে কেমন ঢোলা ঢোলা শার্ট আর ট্রাউজার পরে ঘরে, ঘুরে
তখনই বিপরীত পাশের রুম থেকে দরজা খুলে তাসান বেরিয়ে আসে। তার চোখ প্রথমে শার্ট প্যান্ট পরা মেয়েটার মুখে গিয়ে আটকায়, তারপর বোনের দিকে তাকিয়ে কাছে এগিয়ে যায়। চেহারায় অবাকের মাত্রা ভরে উঠেছে। এই তুমি এখানে কি করছো? তাহিয়া ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলল, বন্যা আপু আমার গৃহশিক্ষক। তাহসান ভ্রু কুঁচকে বলল, তাই নাকি? এই পড়াতেও জানে? বন্যা চুপচাপ তাহসানের দিকে তাকিয়ে আছে। তাহিয়া অবাক হয়ে বলল, বলো কি, তুমি তো দেখি আপুর সম্পর্কে কিছুই জানো না। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাদের বাসার নিচতলায় থাকে। তাহসান একবার বন্যার দিকে তাকায়, তারপর হনহন করে বাসা থেকে বেরিয়ে যায়। বন্যাও বাসা থেকে বেরিয়ে ক্ষিপ্ত গতিতে নিচে নামতে থাকে। তাহসান নিচতলায় দাঁড়িয়েছিল। তার ইচ্ছা করছে বেয়াদব মেয়েটার সাথে একটু কথা বলতে। মানুষ স্বভাবতই এমন বাজে কিছুর প্রতি বেশি আকর্ষণ। বন্যা তাহসানকে দেখেও দাঁড়ায় না, এমনকি তাকায়ও না। সে তো স্যার হয়, তাকে নিম্নতম সম্মানও কি করা যায় না? এই মেয়ে তো বেয়াদবের চূড়ান্ত। তাহসান দাম্ভিক গলায় রাখে। এই দাঁড়াও। তাহসানের ডাকে চোখে কড়া আগুন এনে পেছনের দিকে তাকায়। তাহসান গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? বন্যা মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভাব এমন যে তাহসানকে গুরুত্ব দিচ্ছে না। কিছুক্ষণ আগের কথাগুলো এখনো কানে লাগাতার বেজে যাচ্ছে। শান্ত গলায় বলল, বন্যা, বন্যা মেহজাবিন। তাহসান শাসনের গলায় বলল, আমি তোমার স্যার হই না? দেখলে সালাম দিতে হয় সেই জ্ঞানটাও নেই নাকি? বন্যা দুই হাত বুকে মুড়ে তাহসানের চোখে চোখ রেখে বলল, ভার্সিটিতে আপনি আমার স্যার, বাসায় না। বাসায় এইসব স্যারগিরি দেখাতে আসবেন না। তাহসান চোখ মুখ কুঁচকে বলল। দেখালে কি করবে শুনি? বন্যা এক পা সামনে এগিয়ে এসে ফিসফিস করে বলল, সাইজ করে স্যারগিরি ছুটিয়ে দেব। এটা বলে হনহন করে হেঁটে বাসার দিকে চলে যায়। তাহসান পেছন থেকে বলে, আস্ত ফাজিল। বন্যা পিছনে ফিরে বলল, ফাজিল না, বলেন ব্রাজিল। আমি ব্রাজিলের সাপোর্টার। বন্যার কথায় তাহসান বলার ভাষা খুঁজে পায় না। হতবিহ্বল চোখে তাকিয়ে থাকে। এমনও মেয়ে হয়, আজব মেয়ে। তাহসান বাসায় এসে তার মাকে সামনে পায়। সে বলল, আম্মু, আমি যে ভার্সিটিতে জয়েন হয়েছে এই মেয়েও সেখানে পড়ে। আমার ছাত্রী, অথচ এমন ভাব করলো যেন আমাকে চিনেই না। মেয়েটা আমাকে সালাম অবধি দেয়নি। আফিয়া চোখ মুখ কুঁচকে বলল, বলিস কি? তাহসান মন খারাপ করে। বন্যা সালাম না দেয়াতে যেন তার বড় রকমের ক্ষতি হয়ে গেছে। মায়ের কথায় মাথা নেড়ে বলল, এই বেয়াদবটা কি পড়ে তোমার মেয়েকে? আমি কি জানি তোর আব্বু এই মেয়ের মাঝে নাকি সম্ভাবনার আলো দেখতে পায়। বন্যার কাছে পড়লেই নাকি ভালো ছাত্রী হওয়া যাবে, অথচ দেখ কেমন ছেলেদের মতো চলাচল। ছি। আফিয়া মুখ কালো করে বলল। তাহসান কিছু না বলে সোফায় গিয়ে বসে। আফিয়া ছেলের পাশে বসতে বসতে বলল, চাল চলন কথাবার্তা কিছুরই ঠিক নেই। এর কাছে মেয়ে পড়াতে আমারও ইচ্ছে করে না, কিন্তু তোর আব্বু ওর কাছেই পড়াবে। না করে দাও। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি না করলে হবে? তোর আব্বু আর তাহিয়া তো বন্যার সেই রকম ভক্ত। তাহসান উঠে দাঁড়ায়। রুমে গিয়ে আনমনে ভাবে, আচ্ছা বন্যার নামটা তো শান্ত মনে হয়, কিন্তু এই মেয়ে তো উড়নচণ্ডী। এই মেয়েটা কোনো অত জলের মতো শান্ত হলো না, নামের মতো নয় কেন? পরের সপ্তাহ খানেক তাহসান তার বন্যার তেমন কোনো কথা হলো না। বন্যা তার মতো ক্লাস করে, তাহসান তার মতো ক্লাস করায়, কিন্তু দুজনে চোখের দৃষ্টি দুজনের দিকে কঠোর, যেন তাদের মাঝে বড় রকমের শত্রুতা আছে। তন্নির চোখে ব্যাপারটা পড়ে। ব্যগ্র কণ্ঠে বলল, স্যার তোর দিকে এমন রাগী লোক দেয় কেন? বন্যা বই থেকে মাথা তুলে তাহসানের দিকে তাকায়। দুজনের চোখে দৃষ্টি এক বলে বন্যা মাথা নিচু করে বলল, তুই কি স্যারের চোখের দৃষ্টি মাপছিস নাকি? না, কিন্তু তোর দিকেই স্যার বেশি তাকাচ্ছে। বন্যা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বেডা মানুষ এমনই, লুচ্চা। রাতুল আস্তে করে বলল, তুই তো পুরুষই। বন্যা রাগী চোখে তাকিয়ে বলল, তন্নিও কি বলে রে, ছাগল নাকি? তন্নি আস্তে করে বলল, খারাপ কি বলেছে? তুই মেয়েদের মতো চলিস নাকি? বন্যা চোখ মুহূর্তে রাগে জ্বলে ওঠে। কাটা কাটা গলায় বলল, মেয়েদের মতো থাকবো কেন? আশেপাশে হাজারো কুত্তা জিব্বা বের করে তাকায় থাকে। নিজেকে মেয়ে সাজিয়ে কি কুত্তার নাস্তা হবো নাকি? রাতুল ফুস করে শ্বাস ফেলে বলল, ছেলেদের কুত্তা বলার স্বভাব বাদ দে, সবাই এক নাকি? বন্যা রাতুলের দিকে তাকায়। মনের গহীনে বেজে যায় বিষাদের করুণ সুর। যন্ত্রণায় হাসপাস করে উঠে বুকটা, নাকের পাটাতন ফুলে উঠে তার। জোরে দম ফেলে বলল, সব পুরুষ খারাপ। আর কোনো কথা হবে না রাতুল, তুই আমার বন্ধু আছিস, তাই থাক। রাতুল আর হার মানে না। তা থাকলাম, কিন্তু স্যার তোর দিকে তাকায় মানে তো সে লুচ্চা হতে পারে না। স্যার যখন পড়া বোঝায় তখন ছাত্রীদের দিকে তাকাতেই পারে। চোখে চোখ রাখলে সব ব্যাপার খুব সহজে হয়, জানিস না? বন্যা মাথা তুলে তাহসানের দিকে তাকায়। তাহসান বোর্ডে কিছু লিখছে। সাদা শার্ট, বলিষ্ঠ দেহ আড়াল করতে অক্ষম। বন্যা সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রাতুলের হাতে জোরে চিমটি কেটে বলল,
স্যারদের চোখের দৃষ্টি নিয়ে গবেষণা করার ইচ্ছে নেই। আপাতত জার্নালিস্ট হতে পারলেই হলো। রাতুলের হাতে তন্নি ফু দিচ্ছে। রাতুল মুখ চোখ কুঁচকে বলল, তুই জার্নালিস্ট হবি, দেখা যাবে রিপোর্ট করতে গিয়ে বিরক্ত হয়ে টালা বলে টাল হয়ে চলে আসবি। তোর দ্বারা হবে না মাম্মা। বন্যা পড়ার মনোযোগ দেয়। জার্নালিস্ট হওয়ার অনেক ইচ্ছে। সমাজের যে অন্যায়গুলো কেউ দেখে না কিংবা দেখেও প্রতিবাদ করে না, সেই অন্যায়গুলো সে তুলে ধরবে। রাতুলের কথা কিছু না বললেও চুপ থাকতে পারলো না। হবে হবে, সব হবে। তাহসান সন্ধ্যায় ছাদে যায়। বনে বাজারে ঘুরে বেড়ানো মানুষের কি বন্ধ করা ঢাকা শহর ভালো লাগে? কেমন দম আটকে আসে। বাসার মধ্যে তার সবচেয়ে বেশি ছাদটাই ভালো লাগে। হাজারো গাছের সমারোহ আর ঠান্ডা নিবিড় পরিবেশ। চুপচাপ বেঞ্চে বসে রাতের পরিবেশ উপভোগ করে। একটা চাঁদকে ঘিরে হাজারো তারার ঝলমলানি চোখে লাগছে। কেন জানি এই নিস্তব্ধ রাত দেখলে তাহসানের বুকটা চিনচিন করে ব্যথা করে। অনেকেই নাকি রাতের আকাশে প্রিয়তমাকে নিয়ে ভালোবাসার মহল সাজায়, অথচ সে ঠিকঠাক প্রেমই করতে পারলো না। মহল সাজাবে কি? তার প্রাক্তন বলতো সে নাকি রোবট মানব, তার ভালোবাসায় কোনো অনুভূতি নেই আর না কোনো আকর্ষণ আছে। আসলে তাহসানের কেন জানি কাউকে নিয়ে তেমন অনুভূতি হয় না। বুকের খাঁচায় তীব্র কম্পন টের পায় না। কাউকে দেখলে গলা শুকিয়ে কথার বাধা হয় না, কিংবা মনের অজানা ইচ্ছাগুলো মাথা নাড়া দিয়ে ওঠে না। সে এমন একজনের অপেক্ষায় আছে যাকে না দেখলে তার দম আটকে আসবে, যার সান্নিধ্য পাওয়ার জন্য মনটা তৃষ্ণার্ত হয়ে থাকবে, যার কাছে থাকলে নিজেকে সুখী লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষটা একান্ত, তার এটা ভেবে মানসিক শান্তি লাগবে। তাহসান চোখ বন্ধ করে দু হাতে তালুতে মাথা ঠেকিয়ে বসে থাকে। বন্যা পায়ে পায়ে ছাদে আসে। ছাদের কিনারা দাঁড়িয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। রাত তার খুব প্রিয়। রাতের নিস্তব্ধতা বড়ই আপন মনে হয়। রাতের মিহি ঠান্ডা বাতাসে নিজেকে খুব হালকা লাগে। বন্যার অতি শাসনে ঢেকে রাখা নারী সত্তা জেগে ওঠে। রক্তটা ক্যাটকেটে গলা হয়ে যায় মধুর। সে ডানা মেলে রাখা পাখির মতো দুই হাত দুই দিকে ছড়িয়ে দেয়। মিষ্টি কণ্ঠে ফিসফিস করে বলল, বাতাসে তো মিষ্টি কেন? রাতে নিস্তব্ধতা এত আপন কেন? আমি পাখির মতো উঠতে পারি না কেন? এই এত কেনর উত্তর কে দেবে আমায়? বন্যা তখনও তাহসানকে খেয়াল করেনি। তাহসান কিন্তু ঠিকই বন্যাকে খেয়াল করেছে। নিঃশব্দে বন্যার পিছনে গিয়ে দাঁড়ায়। বন্যা তখন পাখির মতো ডানা মেলেছে। তাহসানের মনে হচ্ছে বন্যা উড়বে। বন্যা উড়লো না, বরং ফিসফিসিয়ে করে হাওয়ায় প্রশ্ন ছুড়ে দিল। তখনই তাহসান বলল, আমি দেই। হঠাৎ পুরুষের গলা শুনে বন্যা চমকে যায়। দুই পা পিছিয়ে তাহসানের দিকে তাকিয়ে বলে, এই রোগ কখন এসেছে? তার আগেই নাকি পরে? তাই ছাদে আসার আগে কেউ আছে কিনা দেখে আসা উচিত ছিল। সে কি বন্যার কথাগুলো শুনেছে? মনের মিষ্টি গলা মুহূর্তেই কঠিন হয়ে যায়। কি দিবেন? আমি কি চেয়েছি আপনার কাছে? তাহসান এগিয়ে আসে, রেলিং এ হাত রেখে বলল, একটু আগে যা বললে। বন্যা বুঝতে পারে তাহসান তার কথাগুলো শুনে ফেলেছে। মাথা ঘুরিয়ে আস্তে করে বলল, আপনাকে বলিনি। তাতে কি? আমি উত্তরগুলো জানি, বলবো? বন্যা মাথা নেড়ে না করে। যেখানে সেখানে নাক গলাবেন না, আমার সাথে তো একদমই না। তাহসান ফুস করে শ্বাস ফেলে বলল, এইভাবে কথা বলো কেন? জন্মের পরে মধু খাওয়াইনি? তাহসানের কথায় বন্যা রেগে যায়। চোখ কটমট করে বলল, আপনি এত কথা বলছেন কেন? শিক্ষকদের এমন ছ্যাচরামি মানায় না। তাহসান মনে মনে ধাক্কা খায়। ঠিকই তো, সে কোনো এই বেয়াদবটার সাথে কথা বলতে চাচ্ছে। আস্ত একটা বেয়াদব, কোনো আদব কায়দা তো জানেই না, জানে খালি চটাং চটাং কথা। রাগে তার গলার স্বর কেঁপে ওঠে। বন্যা, তুমি কি জানো তুমি চরম পর্যায়ের বেয়াদব? বন্যা সম্মতি চোখে তার দিকে তাকালো। আমি জানি। এত নিরুতাপ কেন মেয়েটা? তাহসানের আরো রাগ হয়। কেটে কেটে বলল, আমাকে সম্মান দিচ্ছ না কেন তুমি? স্যারকে কেউ ছ্যাঁচড়া বলে? ইডিয়েট। বন্যার চোখে তখন রাগ। হিংস্র বাঘিনীর মতো তাহসানের দিকে তাকিয়ে বলল, পুরুষ মানুষে আমার অ্যালার্জি আছে স্যার, যার তার প্রতি সম্মান আসে না। তাহসান ফোর্স করে নেমে যায়। বন্যা যে খারাপ পুরুষকে ইঙ্গিত করেছে এটা বুঝতে পেরেই তার মুখটা থমথমে হয়ে যায়। আমাকে তোমার ওই রকম পুরুষ মনে হয়? হ্যাঁ, সবাই এক। তাহসান এক পা এগিয়ে আসে। সবাইকে এক ভাবার কারণ? আপনাকে বলবো কেন? এত অবজ্ঞা তাহসানের সহ্য হয় না। নিজের দিকে একবার তাকিয়েছো? এই চলনে কোনো পুরুষ আটকাবে? আর আমি ইম্পসিবল রাস্কেল। বন্যা কিছু বলল না, চুপচাপ তাহসানের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর কিছু না বলে নিঃশব্দে পা ফেলে নিচে নেমে যায়। তাহসান অবাক হয়ে বন্যার প্রস্থান দেখে। তার কেন মনে হচ্ছে বন্যার চোখের দৃষ্টিতে কষ্ট আছে। কেন? সে কি ভুল কিছু বলেছে? রাতুল, তন্নি আর বন্যা ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। তখন তাহসান অফিসের দিকে যাচ্ছে। রাতুল একটু জোরে বলল, বন্যা, ওই দেখ তোর শালা। বন্যা চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে তাহসানের দিকে তাকায়। মুখের ভাব গম্ভীর করে রাখে, কিন্তু কোনো কথাই বলে না। রাতুল বন্যার এমন চুপচাপ স্বভাব মানতে পারে না। মাথা থাপ্পড় দিয়ে বলল, মামা,
শালা চলে যায় তো, দেখো না কেন? বন্যা ঠোঁট নেড়ে তিতির করে উচ্চারণ করলো। ডাকার কি আছে, এই শালা আস্ত একটা খবিস। পেছনের টেবিল থেকে বন্যাদের এক ক্লাসমেট বলল, এই তাওসান স্যার যে আমাদের বন্যা ভাইয়ের শালা হয়, আগে কেন বললি না? ভরা ক্যান্টিনে কথাটা ছড়াতে বেশিক্ষণ সময় লাগলো না। বন্য ঘোষণা না করলেও অঘোষিতভাবে সবাই জেনে গেল রাগী গম্ভীর তাহসান স্যার বন্যার শালা হয়। যেমন তেমন শালা না, কবির শালা। এই ব্যাপারটা তাহসানের কানে আসলো সপ্তাহখানেক পরে। ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকরা এই নিয়ে ফিসফিস করছে। যদিও তাহসানকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু সে বুঝে আলোচনা মূল কেন্দ্রবিন্দু যে সেই, তা তাদের কথায় বুঝে। তাহসান গেট দিয়ে প্রবেশ করে ভেতরে যাচ্ছে, তখন এক মেয়ে আরেক ছেলেকে বলছে, বন্যার শালা নাকি রে? তাহসানের চলন্ত পা থেমে যায়, মুখ চোখ শক্ত করে মেয়েটির দিকে তাকায়। ছেলে মেয়েগুলো মুহূর্তে চুপ হয়ে যায়। কলকাঠি কে নাড়ে বেশ বুঝতে পারছে, সে ভুলেও ভার্সিটিতে বন্যার সাথে কথা বলার চেষ্টা করে না। যে মেয়ে কি থেকে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে লেকচারার মানুষ, নিজের গাম্ভীর্য নিজে ধরে রাখতে হবে। বাসায় এসে তাহিয়ার মোবাইল থেকে লুকিয়ে বন্যার নাম্বার নিজের ফোনে তুলে ছাদে চলে যায়। পূর্ণিমা চাঁদের আলোতে ছাদ ফকফকা। তাহসান তার হাতের সামনে এনে দেখলো চাঁদের আলোয় হাত বেশ স্পষ্ট। বন্যার নাম্বারে ডায়াল করে লাউড স্পিকার দেয়। বন্যা তখন হাত পা ধুয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ফোনে আনোর নাম্বার দেখে ভাবে কি হতে পারে। হ্যালো, কে বলছেন? তাহসানের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। মানে এভাবে কেউ কথা বলে? মেয়েরা একটু মিষ্টি না হলে মানায়? সেও বন্যার মধ্যে কর্কশ গলায় বলল, আমি তাহসান, 2 মিনিটের মাঝে ছাদে আসো। বন্যা বোঝার চেষ্টা করে ছাদে কেন যেতে বলেছে। কেন? কোনো কারণ খুঁজে না পেয়ে গম্ভীর গলায় বলল, কেন? আমি বলেছি তাই। পারবো না। তাহসান চিবিয়ে চিবিয়ে বলল, আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? এই লোক ছাদে টাকার কি অধিকার আছে? বন্যাও সমান তালে বলল, আপনি এত খারাপ? আরো বেশি খারাপ হব যদি না আসো। বন্যা কিছু না বলে ফট করে ফোন কেটে দেয়। কাউকে কিছু না বলে ছাদে উঠে যায়। সে এই 2 পয়সার ব্যাটাকে ভয় পায় নাকি? চাঁদের আলোয় তাহসানকে দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি পরে আকাশের দিকে তাকিয়ে আছে। বন্যার হাঁটার শব্দে পেছনে ফিরে তাকায়। দুজনের চোখের দৃষ্টি কিছু সময় এক হয়ে থাকে। বিব্রত পায়ে বন্যা হেঁটে কাছে যায়। গলার স্বর যত সম্ভব কঠিন করার চেষ্টা করে, বলল, কি সমস্যা? তাহসান তখনও বন্যাকে দেখছে। রাতের বেলা এমন স্পষ্ট দেখা যাচ্ছে বলে মনে মনে চাঁদকে ধন্যবাদ দিল। বন্যার কথা শুনে এক পা এগিয়ে গলায় রাজ্যে রুক্ষতা এনে বলল, তোমার কি সমস্যা সেটা বলো, এসব কেন করছো? কি করেছি? কি করনি? বেয়াদব মেয়ে, মন চাচ্ছে থাপড়িয়ে গালের দাঁত ফেলে দেই। বন্যা ফুঁসে ওঠে, তেড়ে এসে বলল, আজব, কি করেছি আমি? তাহসান আরো এক পা এগিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে বলল, আমি তোমার শালা হই? এমন কথায় বন্যা থমথমে গেয়ে যায়, কিন্তু গলার তেজ কমে না। আমি তা বলিনি। তুমি না বললে ভার্সিটির স্টুডেন্টরা জানলো কি করে? এমন তাহসানের বন্যা যেভাবে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখলে মনে করবে প্রেমিক আর প্রেমিকা। তাহসান লম্বা হওয়াতে তার গরম নিঃশ্বাস বন্যার মুখে আছড়ে পড়ছে। সবসময় ছেলেদের এড়িয়ে চলা বন্যার অস্বস্তি হয়। বন্যা পিছিয়ে যায়। শালা বলেছে সেটা 1 কান 2 কান থেকে সারা ক্যাম্পাস জেনে গেছে, এতে বন্যার কি দোষ? সে কি ইচ্ছে করে করেছে? মাথা নেড়ে বলল, আমি জানি না। তুমিই জানো, কথাটা তোমার মুখ থেকে ছড়িয়েছে। বন্যা তাহসানের চোখে চোখ রাখে। ছড়িয়েছি, বেশ করেছি। তাহসান হতভম্ব গলায় বলল, আমি তোমার স্যার হই। হ্যাঁ জানি, আপনাকে শালা বলতে ভালো লাগে, তাই বলেছি। এটা বলে বন্যা দাঁড়ায় না, দ্রুত পায়ে সিঁড়ির দিকে ছুটে। কিন্তু তাহসান লম্বা পা ফেলে বন্যার হাত টেনে ধরে জোর গলায় বলল, আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে ইডিয়েট, আর তুমি চলে যাচ্ছ? কেলে কোঠার দেয়ালে বন্যাকে ঢেলে দাঁড় করিয়ে রেখেছে তাহসান। বন্যা 2 হাতে তাহসানের বুকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু শক্ত সামর্থ্য তাহসানকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। সবসময় শক্ত মনের খোলস গায়ে মেখে ঘুরলেও বন্যা নিজে জানে সে কতটা নরম। তাহসানের মুখোমুখি তার গায়ের গন্ধ নাসারন্ধ্র ছেড়ে ফুসফুসের মাঝে ছড়িয়ে গেছে। বন্যার অস্বস্তি হয়, চোখ বন্ধ করে নিজেকে কঠিনে আনার চেষ্টা করে। বুকের ভেতর হাতুড়ে পেটা বস্তুটাকে মনে মনে দুনিয়াদারি ভুলে একটা বিশ্রী গালি দেয়। চোখ বন্ধ করে বন্যা নিজেকে সামলাচ্ছে, আর তাহসান বন্ধ চোখে মেয়েটাকে দেখছে। বন্যা মেয়ে সেজে থাকলেও চেহারা লাবণ্যতা ধরা দেয়। বন্যা তাহসানের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, আশ্চর্য, আপনি এত কাছে এসছেন কেন? তাহসান মনে মনে হাসে। বাইরে শক্ত খোলস পরে ঘুরলেও বন্যা যে পুরুষ ভয় পায় তা বোঝে। সে আরেকটু চেপে বলল, ভয় লাগে? বন্যা তীত মুখে বলল, পুরুষদের ভয় পাওয়া আমার ধাতে নেই। তাহসান মাথা নেড়ে গম্ভীর গায়ে বলল, আমাকে নিয়ে সবাই কতটা তামাশা করছে তুমি জানো? বন্যা যাওয়ার বৃথা চেষ্টা করে বলল, জানতে চাই না, আর এখান থেকে যেতে পারলে আরো তামাশা লাগাবো। তাহসান গম্ভীর গলায় বলল, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ বললেই পারতে। এভাবে ভার্সিটি জুড়ে আমি যে তোমার, এটা বোঝানোর কি দরকার ছিল?
তাহসানের কথায় বন্যা ফুঁসে ওঠে, শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলল, দুর্বল কিসের প্রেম, কিসের কি? বন্যার মুখে এমন কথা শুনে তাহসান হতভম্ব। শিক্ষকের সাথে কেউ এমন করে কথা বলতে পারে? না কুচকে বলল, হোয়াট এসব? বাল আই মিন চুল টুল মুখে আসে কি করে? বেয়াদব, খারাপ মেয়ে। বন্যা ক্যাট ক্যাট করে বলল, আমি খারাপই, একদম আমার কাছে আসবেন না। তাহসান বড় বড় চোখ করে বন্যার মুখের দিকে ঝুঁকে বলল, 100 বার আসবো। বন্যা চুপচাপ তাহসানের দিকে তাকিয়ে তার ছাদ থেকে নামবার জন্য পা বাড়ায়। তাহসান বন্যার যাওয়ার পানে তাকিয়ে ভাবে, আশ্চর্য, মেয়েটার সামনে আরো রেগে যাওয়া উচিত ছিল না? রেগে গেলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলা বাধ্যতামূলক ছিল, কিন্তু এসব করার বদলে তার বুকে কেমন ব্যথা হচ্ছে। ব্যথাটা চিনচিন করে সারা বুকে ছড়িয়ে যাচ্ছে। ভার্সিটির সবাই জেনে গেল যে নতুন শিক্ষক তাহসান বন্যার প্রেমিক। বন্যার কথার ধরনে বুঝে নিল দুজনের প্রেমের রসায়ন বেশ রমরমা। অথচ বন্যা নিজেও জানে না তাহসান আর তার মাঝে রাগত দৃষ্টি বিনিময় ছাড়া আর কিছুই হয় না। প্রেম তো দূর, কিন্তু এই সামান্য এক কথার রেশ ধরে যে সবাই তিলকে তাল বানিয়ে ফেলবে তা কে জানতো। বন্যার অবশ্য খারাপ লাগে না, তাহসানের গম্ভীর চেহারা দেখতে ভালোই লাগে। তাহসানের ক্লাসের সময় সব ছাত্রছাত্রীরা বন্যা আর তাহসানের দিকে তাকিয়ে মুচকি হাসে, যা টের পেয়ে তাহসান বিব্রত বোধ করে। বন্যা এসব লজ্জা টজ্জা পায় না। সে পেছনের বেঞ্চে হাত রেখে আয়েশ করে হেলান দিয়ে বসে চুপচাপ তাহসানকে দেখে। পড়ানোর ফাঁকে ফাঁকে তাহসানের গম্ভীর গম্ভীর চোখ বন্যার ছোট ছোট চোখে আবদ্ধ হয়। তাহসান চোখ রাঙায়। একদিন তো বন্যার দিকে তাকিয়ে বলেই ফেললো, এই তোমার নাম যেন কি? বন্যা নড়ে চড়ে বসে। তাহসানের এমন প্রশ্নে ক্লাসের সবাই অবাকে চূড়ান্ত পর্যায়ে চলে যায়। তাদের জানা মতে দুজন প্রেমিক প্রেমিকা, তাহলে তাহসান বন্যার নাম জানবে না কেন? নাকি না জানার ভ্রান্ত হচ্ছে? মনের প্রশ্নের জ্বালা সইতে না পেরে সামনের বেঞ্চ থেকে এক মেয়ে বলল, সে কি স্যার, আপনি ওর নাম জানেন না? গম্ভীর তাহসানের গায়ে কথাটা বিষ কাটার মতো বিঁধল। মেয়েটির দিকে তাকিয়ে কাটা কাটা গলায় বলল, ওর নাম জানা কি আমার কাজ, নাকি কোনো বাধ্যতা আছে? ও কি স্পেশাল পার্সন যে নাম জানতেই হবে? স্যারের এমন কথায় সবার এতক্ষণে মুখ টিপে হাসি ফিসফিস কথা সব চুপ হয়ে গেল। মেয়েটি বিব্রত গলায় বলল, না মানে স্যার, সবাই বলছিল আপনারা পরিচিত একে অপরকে। মেয়েটির কথা পূর্ণ হবার আগে তাহসান কড়া গলায় বলল, সবাই কি বললো না বললো তা দিয়ে লাভ কি? উল্টাপাল্টা কথা শুনে কাউকে জাজ করার ক্ষমতা তোমাদের নেই। আর আমি তোমাদের একজন শিক্ষক। শিক্ষককে কিভাবে সম্মান করতে হয় তা শিখো। এতদিনের সব রাগ যেন আজকেই গা ঝাড়া দিয়ে ওঠে। রাগে তাহসানের নাকের পাটাতন ফুলে উঠে। মুখের ভেতরে ঠোঁট চেপে ধরে নিজের রাগকে সংবরণ করতে চায়, কিন্তু বুকে কেমন খচখচ করে। রাগটা বাড়ে কিন্তু কমে না। নিজের রাগকে সামলানো বৃথা, তাই সে বন্যার দিকে সুচালো দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই মেয়ে দাঁড়াও। বন্যা এতক্ষণে তাহসানের কথা মন দিয়ে শুনছিল। তার সামান্য কথায় বেটা এমন নাজেহাল হবে ভাবতেই পারেনি। সে মনে মনে বেশ খুশি। সেদিন ছাদে কেমন চেপে ধরেছিল, শালা আস্ত একটা খাটাস। উচিত শিক্ষা হয়েছে। সবাই মজা করছে, কিন্তু এখন গম্ভীর গলায় তাহসানের ডাকে চমকে ওঠে। ধীরে পায়ে দাঁড়ায়। তাহসান গম্ভীর গলায় ধমকে ওঠে, এভাবে বসা কে শিখিয়েছে? বন্যা কিছু না বলে তাহসানের দিকে তাকিয়ে থাকে। বন্যার নিশ্চয়তায় তাহসানের কাটা গায়ে যেন লেবু ছিটানোর মতো জ্বালা ধরে। বন্যার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা সবাই চাইলেই সব করতে পারি, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছে। কিন্তু মেয়েদের জন্য নরম কোমল কিছু নিয়ম কানুন আছে, যা মেনে চললেই মেয়েদের সুন্দর লাগে। বোঝা গেল? তাহসানের কথার তীর বন্যার বুকে লাগে। কোমল মেয়ে? কতটা কোমল? যতটা কোমল হলে ছেলেরা খুবলে খেতে পারে ঠিক ততটা। সে কোমল হতে চায় না, কোমল হওয়ার কোনো ইচ্ছেই নেই। তাই তাহসানের কথার পিঠে কোনো প্রত্যুত্তর করে না। তাহসান বলল, কি বলছি মেয়ে, শোনো না নাকি? বন্যা ভাবলেশহীন ভাবে বলল, স্যার আমার ব্যাপার আমি বুঝে নেব। তাহসান গম্ভীর গলায় বলল, তাহলে আমার ব্যাপারে সব গুজব ছড়ানো ঠিক হয়নি, নাকি এটাও তোমার ব্যাপার? বন্যার ইচ্ছে করছে তাহসানের উপর কারো প্রতিশোধ নিতে, কথার তাপে অহংকারী মানুষটার অন্তর ছাড়খাড় করে দিতে। সে মনের ইচ্ছেই পূরণ করলো। না, সেটা আমাদের দুজনের ব্যাপার। বন্যার কথায় সবাই হারানো তাল পেরে পেল। ফিসফিস হাসিতে ভরে গেল ক্লাস। বন্যার এমন উত্তরে তাহসান হতভম্ব। বিস্ময়ে বুকের পাখি ধরফরিয়ে যায়। গম্ভীর মুখে তাহসানের সবারই হাসি ঠাট্টার বিব্রত চোখে ঘন ঘন পলক ফেলে চুপচাপ বেরিয়ে যায়। সে বেরোনোর পরে অট্ট হাসিতে ক্লাস ভরে ওঠে। পেছনের হাসির শব্দ তাহসানের কান এড়ায় না। পরে 2 দিন বন্যা তাহসানকে ভার্সিটিতে দেখে না। তার কথা রেশ ধরে কি ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে? তারপর জানা গেল তাহসান চাকরি ছেড়ে দিয়েছে। কেন ছাড়লো? এত ভালো চাকরি ছাড়ার কারণ কি? কেন জানি তার ভালো লাগলো না।
চাপা অপরাধে দগ্ধ হলো মন। সারাটা দিন মনের কোণে তাহসানের চিন্তা ঘাপটি মেরে বসে থাকলো। ঘুরপাক খেলো একটাই প্রশ্ন, তাহসান কি তার জন্য চাকরি ছাড়লো? বাসায় পৌঁছে ওর বন্যা ছাদে যায়। ফোন ঘেটে তাহসানের নম্বর বের করে কোনো ভাবনা চিন্তা না করে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর গলার শব্দ। হ্যালো। বন্যা নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বলল, স্যার আমি বন্যা। বন্যা খেয়াল করলো তার গলায় কোনো রাগ কিংবা জিদ নেই, নমনীয় কোমল হয়ে গেছে গলার সুর। তাহসান সাথে সাথে উত্তর দিল না। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ, কোনো দরকার? বন্যা চোখ বন্ধ করলো। ছাদে আসেন, কেন? দরকার আছে। আমার সাথে তোমার কি দরকার থাকতে পারে? বন্যা চুপচাপ ভাবে আসলে কেন ডাকছে সে তাহসানকে। আসেন না। তাহসান কাটা কাটা গলা বলল, পারবো না। হট করে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হলে বন্যা কান থেকে ফোনটা নামিয়ে নেয়। সে ভেবে নেয় তাহসান আসবে না, সে তার উপর ভীষণ রেগে আছে। তাছাড়া বন্যা তার সাথে যা যা করেছে তা রাগ করার মতোই। বন্যায় চিন্তাধারা পাল্টানো কিছুক্ষণ পরেই তার সকল ভাবনাকে ভুল প্রমাণিত করে তাহসান হেলে তুলে ছাদে উঠেল। বন্যার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? বন্যা সোজা প্রসঙ্গে আসে। আপনি চাকরি ছাড়লেন কেন? তাহসান বন্যার ছোট ছোট চোখের দিকে তাকিয়ে বলল, জিজ্ঞেস করার প্রয়োজন দেখছি না, কারণটা তুমি নিশ্চয়ই জানো। বন্যার ধারণা ঠিক তার জন্যই তাহসান চাকরি ছেড়েছে। অপরাধে দেহ মন দুলে ওঠে। আমতা আমতা করে বলল, আমি সরি। তাহসান বন্যার দিকে তখনও তাকিয়ে আছে। এসব সরি টরিতে হবে না। বন্যার চোখে জিজ্ঞাসা ফুটে ওঠে। তাহসান তা টের পায়। সে নিজে বলল, তুমি ক্লাসে কি বলেছিলে জানো? বন্যা অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না। আচ্ছা, এই রাতের বেলা আমাকে ডেকে এনে ইজ্জত লুটে পুটে নেয়ার পায়তারা করছো না তো? বন্যা অবিশ্বাস্য চোখে তাহসানের দিকে তাকিয়ে থাকে। অবাক হয়ে বলল, ছি, কি বলছেন? তাহসান যেন সুযোগ পেল। কি বলছেন মানে কি? বলো যে কি বলছো। তুমিও আমাকে তুমি করেই বলো। বন্যা তাহসানের কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না। মানে বোঝো না আমি তোমার বয়ফ্রেন্ড, ভুলে গেছো? তাহসানের এই চরিত্রের সঙ্গে মুন্না অপরিচিত। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কাছে আসো বোঝাই কিসের বয়ফ্রেন্ড। না, আপনি আমার স্যার। কিন্তু সবাই জানে আমি তোমার প্রেমিক। বন্যা মাথা নেড়ে বলল, সবাই ভুল জানি। তাহলে সেদিন সবার সামনে ব্যাপারটা আরো গাঢ় করলে কেন? বন্যা যেন আজকে একটু ঝগড়া করতে পারছে না, বারবার কলার শুকিয়ে আসছে। মাথা নেড়ে সরল গলায় বলল, জানি না। তাহসান গম্ভীর গলায় বলল, এটা অন্যায় করেছো। তোমার উচিত ছিল সবার ধারণা পাল্টানো। বন্যা আস্তে আস্তে করে বলল, ভুল হয়ে গেছে। তাহসান মাথা ঝুঁকিয়ে কাছে আসে, ফিসফিস করে বলল, ভুল হতেই পারে, সমস্যা নেই। এখন একটা চুমু দিয়ে এই ভুলের সংশোধন করে নাও শোনা। আমি আবার উদার প্রেমিক। ফার্স্ট বেবি ডান গালে দিও। তুমি চাইলে ঠোঁটেও দিতে পারো, মাইন্ড করবো না। বললাম না আমি উদার মনের প্রেমিক। বন্যার ভয়ার্ত মুখের প্রতিচ্ছবির কথা ভেবে তাহসান হেসে বিছানায় গড়াগড়ি খায়। ইস, শেষ কবে এমন হেসেছে তার মনে নেই। বন্যার সাথে তখনের মজা করাটায় বন্যা ভয় পেল, তাহসান আনন্দে পেয়েছে। বালিশের মাথা রেখে তখনের দৃশ্যটা আবারও মনে পড়ে। বন্যা কাচুমুচু মুখে অবিশ্বাস্য চাহনি মেলে তাহসানকে দেখছে। এতদিন অবধি বন্যা তাহসানকে গম্ভীর চুপচাপ স্বভাবের বলেই জানতো, কিন্তু আজকে তাহসানের সাথে সে অপরিচিত। তার উল্টাপুল্টা কথায় বন্যার মাথা ঘুরে ওঠে। অন্য সময় হলে সে ঠিক প্রতিবাদ করত, বিশ্রী গালি দিয়ে জায়গাটা বরবাদ করে দিত। কিন্তু আজকে বন্যা তার নরম স্বভাবে ফিরে এসেছে, চাইলেও কঠিন হতে পারছে না। তাহসানের লাগাম ছাড়া কথা শুনে তার ঠোঁট কিঞ্চিত ফাঁকায় হয়ে ওঠে। মাথা ঠিক আছে আপনার? তাহসান নিজের মাথায় হাত রেখে বলল, হ্যাঁ। বন্যা তাহসানের চোখের দিকে তাকায়। তারপর তাহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। তাহসান বন্যার থমকানো দৃষ্টি দেখে আর পিছু যায় না। খালি রুম তাহসান হো হো করে হেসে ওঠে। মেয়েটা উপরে শক্ত খোলস নিয়ে ঘুরলেও তাহসানের কেন জানি মনে হয় বন্যা ভীষণ নরম মিষ্টি একটা মেয়ে। তাহসানের চাকরিটা তার আম্মু জোরাজুরিতে নিয়েছিল। তার একদম ইচ্ছে করতো না একগাদা ছাত্রছাত্রীকে পড়াতে। তার লক্ষ্য ফরেন ক্যাডার হওয়া, কিন্তু চাকরির পাশাপাশি লেখাপড়ায় ঠিক মনোযোগ দিতে পারছিল না। তাই তো ভেবে চিনতে চাকরিটা ছেড়ে পড়ায় মনোযোগ দিয়েছে। এই ব্যাপারটা কাউকে জানায়নি, তাই তো কেউ জানে না, এমনকি বন্যাও না। সে চাকরি ছেড়ে দেওয়াতে বন্যা ভেবেছে তার দুষ্টুমির কারণে বুঝে চাকরি ছেড়েছে, তাই তো ফোন করে সাথে রেখেছে। এতদিন বন্যা তাকে খুব জ্বালিয়েছে, তাই তো সুযোগ পাওয়াতে বন্যার সাথে দুষ্টুমি করা ছাড়েনি। বন্যার তখনের চেহারা দেখার মতো ছিল। সে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, চোখে ভাসে ছেলেদের মতো চলাফেরা করা মেয়েটার চেহারাটা। সে যখন কাছে গিয়ে সব বলছিল, বন্যার তিতির করে কাপা চোখের পাতা, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো খুব সুন্দর লাগছিল। অতি রুক্ষতার মাঝেও তাহসান বন্যার মায়াবী রূপ দেখে নিয়েছে। তাহসানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। কিছুক্ষণ পরে মনে হলো তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে গেছে। বারবার ছোট ছোট চোখের অধিকারী মেয়েটার চেহারাটা তার চোখে ভাসছে।
হতবিহবল চেহারাটাই তার বুকের শুলের মতো পড়ছে। সে নিজের ভাবনায় নিজেই অবাক। নিজেকে ভেতরে সত্তা তিরস্কার করে বলল, আশ্চর্য তাহসান, তোর আশেপাশে এত হাই লেভেলের মেয়ে ঘুরেছে আর তুই কিনা এমন একটা ছেলে ছেলে দেখতে মেয়েকে নিয়ে ভাবছিস? ছি, লজ্জাজনক কাজ। তাহসান প্রতি উত্তরে বলল, এই ছেলে ছেলে স্বভাবের মেয়েটার মধ্যে অন্যরকম মিষ্টি একটা মেয়ে আছে যা সবাই দেখে না। আমি বোধহয় দেখে ফেলেছি। দরজারকে বন্যা বিছানায় উঠে আসাম করে কোলে বালিশ নিয়ে গালে হাতে তালু রেখে বালিশের কোণে ঠেকিয়ে বসে। তার মুখে এখনো অবাকের রেশ লেগে আছে। তাহসান থেকে মোটে সে এমন কাজ আশা করেনি। তাহসান শিক্ষক মানুষ, তাকে ভদ্র মনে করেছিল, কিন্তু এই সেই 8টা-10টা পুরুষের মতোই তার আচরণ। বন্যার ঠোঁট মৃদু কেঁপে ওঠে তাহসানের এরূপ আচরণে। তার মনে পড়ে যায় অতীতের কালো অধ্যায়ের কথা। এসব মনে হলে বন্যার ঠোঁট অসামান্য কাঁপে। বুকে হাজার মনের কষ্ট চেপে বসে তখন শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। বন্যার হাত দিয়ে বুকে চেপে ধরে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। কঠিন মনের বন্যা ছেড়ে ছুড়ে নরম মিষ্টি মনের বন্যা বেরিয়ে আসে। সেটা পুরুষ অপছন্দ করে, কিন্তু তার কপালে কেন ছেলেরা আসে? তাও এমন ছেলে যারা ভীষণ খারাপ, ঠিক তাহসানের মতো। বন্যা ধূপ করে বিছানায় শুয়ে পড়ে। ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলল, তাহসান, তুমি ভীষণ খারাপ, ঠিক অন্যদের মতো। সকালে নাস্তা বানিয়ে রেনু বেগম বন্যাকে ডাকেন, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে অগত্যা রুমে আসে। বন্যা তখনও ঘুমে। রাতে কান্নাকাটি করে মাথা ধরে গিয়েছিল, তাই ঘুমাতেও দেরি হয়েছিল। রেনু বেগম বন্যার কাছে গিয়ে বসে। হাত দিয়ে ঘুমন্ত বন্যার কপালে ছোট ছোট চুল ঠিক করে দেয়। অপলক মেয়ের দিকে তাকিয়ে উনি ভাবেন বন্যা যথেষ্ট সুন্দরী, কিন্তু তাও কখনো কোনো প্রেম করে না। ছেলেরা এগিয়ে আসে না নাকি বন্যা আসার সুযোগ দেয় না। তাছাড়া বন্যার যা আচরণ তাতে ছেলেরা কাছে আসতেও বোধহয় ভয় পায়। রেনু বেগম দীর্ঘশ্বাস ফেলে ভাবে মেয়েটার কতকাল অতীত আঁকড়ে ধরে রাখবে। এতে করে জীবন নষ্ট ছাড়া আর কিছুই হবে না। কিন্তু বন্যাকে সব বোঝাবে কে? আগে যাও কথা শুনতে, এখন তো উড়নচণ্ডী দশা। না কথা শুনে, না শোনার ইচ্ছা আছে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার মনে হয় বন্যা কেঁদেছে। চোখের কোণে, এমনকি গালেও কান্নার ছাপ স্পষ্ট। বন্যা কাঁদবে কেন? উনি জানে বন্যা শক্ত মনের মেয়ে, তার তো কান্না করার কথা না। তাহলে অজানা ভয়ে রেনু বেগমের কলিজা অদৃশ্য হতে দিয়ে খাবলে ধরে। বন্যা নড়চড় হয়ে শোয়। কারো অস্তিত্ব টের পেয়ে তার ছোট পুতপুতে চোখ কয়েকবার পলক ঝাপটে খুলে তাকায়। শিউরের মাকে দেখে মিষ্টি করে হাসে। কি দেখো আম্মা? রেনু বেগম মেয়েটার রূপে বারবার মুগ্ধ হয়ে যায়। কি মিষ্টি চেহারা, কি মিষ্টি হাসি! এমন রূপে মুগ্ধ না হয়ে পারা যায়? বন্যার কথায় শুকনো গলায় হাসার চেষ্টা করে বল। কিছু না, তুই ঠিক আছিস? বন্যা মায়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে ইচ্ছা করে, আমি ভালো নেই আম্মা। বুকে এত কষ্ট রেখে ভালো থাকি কি করে বলো? কিন্তু মুখে খিলখিল হাসি ফুটে বলল, আমি তো সবসময় বিন্দাসই থাকি আম্মা। আজকে এই প্রশ্ন করলে যে? রেনু বন্যার গালে হাত রেখে বলল, মিথ্যে বলছিস আমাকে? বন্যা মাথা নাড়িয়ে বলল, না। কেঁদেছিস কেন? বন্যা মায়ের প্রশ্নে থমকে যায়। মুখের হাসি মিলিয়ে যায়। তার মা বুঝতে পেরেছে বিধায় আর মিথ্যা বলে ঢাকার চেষ্টা করে না। আস্তে করে বলে, এমনি। রেনু বন্যা চুপসানো মুখের দিকে তাকিয়ে বলল, তুই তো কাঁদিস না বন্যা তাহলে? বন্যা মায়ের পায়ে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে বলল, আমি মেয়েদের মতো চলি না বলে কি কাঁদতেও মানা আম্মা? মেয়ের অসহায় গলা শুনে রেনু বেগম ডুকরে কেঁদে ওঠে। ফিসফিস করে বলল, কোনো মানে নেই মা, তুই কাঁদ। কেঁদে কেঁদে যদি স্বাভাবিক জীবনে আসা যায় তাহলে কাঁদ। পরের দিন বোনা ভার্সিটিতে গেল না। সে ভাবছে তার কারণে তাহসান ভার্সিটির চাকরি ছাড়লো, আর সে কবি কি কাল নিল। এই ভাবনায় অপরাধবোধে বন্যা সারাদিন শুয়ে থাকলো। সন্ধ্যায় তাহিয়াকে পড়া থেকে ভাবে বন্যা তাহসানের কথা জিজ্ঞেস করবে, কিন্তু তাহিয়া যদি পাল্টা কিছু ভাবে, এই মেয়ে যে দুষ্ট, দেখা যাবে এই কথা সারা বাসায় ম্যাক দিয়ে বলে বেড়াবে। তারপরে বন্যা বলল, তাহিয়া স্যার ভার্সিটিতে যাচ্ছে না কেন? তাহিয়া অঙ্ক করা থামিয়ে বন্যার দিকে তাকায়। সে কি আপু, আপনি জানেন না? না। ভাইয়া তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, ভার্সিটিতে গেলে পড়ায় মনোযোগ দিতে পারে না, তাই ইচ্ছা করেই চাকরি ছাড়লো। তাহিয়ার বলা কথায় বন্যা চুপসে যায়। মনটা তেতু গলায় খেকিয়ে বলে ওঠে, মিথ্যাবাদী পুরুষ। মনের বিষাদ ঠেলে দূরে পাঠাতে চায়। কিসের জন্য এতক্ষণ মন খারাপ করেছিল, অথচ তার কোনো দোষই নেই। বন্যা চুপচাপ পড়িয়ে বাসা চলে আসে। রাত তখন গভীর। মোবাইল টুং করে শব্দ হয়ে জানান দেয় যে মেসেজ এসেছে। অনিচ্ছা সত্ত্বেও বন্যা বেড সাইডের টেবিল থেকে মোবাইলটা হাতে নেয়। তাহসানের মেসেজ দেখে ব্রু কুচকে মুখের ভাব গম্ভীর হয়ে যায়। তাহসান লিখেছে, ছাদে আসবে? তাহসান তাকে ছাদে রাখার কোনো অধিকার রাখে না, আর যখন তখন ছাদে রাখা নিশ্চয়ই ভালো মানুষের লক্ষণ না। তাহসান তাকে মিথ্যা বলেছিল, সেই কথা মনে হতে বন্যা তাহসানকে ফোন দেয়। রিং হচ্ছে কিন্তু রিসিভ হয় না। বন্যা অপেক্ষা করে ফোন ধরলে কয়েকটা কথা শুনিয়ে দিবে। তাহসান মেসেজ করবে না করেও নিজেকে আটকাতে পারেনি। কেমন আকর্ষণ অনুভব করছে বন্যার প্রতি।
মনে হচ্ছে এখন বন্যাকে দেখা বাধ্যতামূলক, না দেখলে বুকের কাঁপন থামানো যাবে না। বহুবার ভেবে চিন্তে সে বন্যার নাম্বারে মেসেজ পাঠায়। সে ভেবেছিল মেসেজের উত্তর আসবে না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মেসেজ না বরং ফোন এসেছে। তার হাতে ফোন থাকা সত্ত্বেও সে সাথে সাথে রিসিভ করে না। সাথে সাথে ফোন রিসিভ করলে যদি বন্যা তাকে অতিরিক্ত হ্যাংলা ভাবে, তাই একটু পরে রিসিভ করে আদেশের সুরে বলল, ছাদে আসো। আজকে তাহসানকে কিছু কটু কথা বলার আছে, যা সামনাসামনি বললেই ভালো হবে। তাই সে তাহসানের কথার পরিবর্তে কোনো প্রতিবাদ না করে বলল, আসছি। তাহসান বন্যার সম্মতি আশা করেনি। ফোন পকেটে পুরে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বন্যাকে দেখে তাহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে। হালকা টি শার্ট আর সাদা ট্রাউজার বন্যাকে অন্যরকম লাগছে। সবার কাছে বন্যার চালচলন হয়তো খারাপ লাগে, এতদিন তাহসানের কাছেও লেগেছে, কিন্তু এখন কেন জানি ভালোই লাগে। মনে হচ্ছে বন্যাকে এমন ভাবে ভালো লাগে, এমন প্যান্ট শার্ট পরায় বন্যার জন্য সৌন্দর্যে, যে ইশারায় নিজের পাশের বেঞ্চ দেখিয়ে দিল। এখানে এসে বসো। বন্যা অবাক হয়ে তাহসানের কাণ্ড কারখানা দেখে। এতটা আদেশের সুরে কথা বলছে কেন? সে কি এখন নিজেকে স্যার মনে করে? আদেশ করছেন? তাহসান হাসে, মিহি গলা বলল। হ্যাঁ। তাহসানের গলা যত মিহি হয়, বন্যার গলা তত চড়া হয়। আমি কোনো মিথ্যুকের কথা শুনতে রাজি না। তাহসান অবাক হয়ে বলল, আমি মিথ্যুক? হ্যাঁ, আপনি বলেছিলেন আমার জন্য চাকরি ছেড়েছেন, অথচ নিজের স্বার্থে নিজের পড়ালেখার জন্য চাকরি ছেড়েছেন। বন্যা কথা বলতে বলতে তাহসানের সামনে এসে দাঁড়ায়। তাহসান হেসে বলল, সেটা তো মজা করে বলেছি। ভার্সিটিতে আসলেই তুমি আমার প্রেস্টিজ খারাপ করে দিয়েছিলে, তাই তোমাকে রাগাতেই এসব বলেছিলাম। তাহসানের মুখ দেখে মনে হয় সে সত্যি বলছে, কিন্তু সে মানতে নারাজ। তাই বলে এমন বাজে কাজও কি মজার ছলেই বলেছেন? হ্যাঁ, মজা করার উদ্দেশ্য ছিল। তুমি যে এত মাইন্ড করবে ভাবিনি তো। বন্যা ফুপিয়ে ওঠে। তাহসান তার সাথে মজা করছিল, না চাইতেও কোমল বন্যার আবির্ভাব হয়ে যায়। পিটপিট চোখে কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। মনটা নিমিষে অভিমান করে বসে, অথচ তাহসানের উপর অভিমান করার কোনো সম্পর্কই তাদের মাঝে নেই। সে কাঁপা কাঁপা গলায় বলল, মজা করেছেন? আপনার সাথে আর কোনো কথা নেই, কখনো ফোন দিবেন না। বন্যা হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। তাহসান হতভম্ব চোখে বন্যার কান্নারত মুখটার দিকে তাকিয়ে থাকে। এই বন্যার সাথে সে অপরিচিত, কঠিন মনের বন্যাকে দেখেই সে অভ্যস্ত। এতটুকু দুষ্টুমিতে বন্যা কেঁদে ফেললো। বন্যা চলে যেতে চাইলে সে জলদি উঠে সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। আরে চলে যাচ্ছ কেন? বন্যা চোখে তখনই পানি ধরা গলায় বলল, সরেন তো। তাহসান ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? বন্যা নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বন্যার নিশ্চুপতা দেখে সে বলল, সবটা দুষ্টুমি হিসেবেই করেছিলাম। সত্যি বলছি, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। সত্যি। আমি কিন্তু ছেলে এত খারাপ না, সবার সাথে এত মিশিও না, কিন্তু তোমার সাথে মিশছি। গম্ভীর স্বভাব ছেড়ে ছেলে মানুষই করছি। প্লিজ রাগ করো না। বন্যার মুখ যথারীতি গম্ভীর। বন্যাকে কিছু বলতে না দেখে গম্ভীর মুখে তাহসান এক অভাবনীয় কাজ করে বসলো। দুই কান হাত দিয়ে ধরে ফটাফট 5 বার উঠবস করে বলল, উঠবস করলাম শাস্তি স্বরূপ। প্লিজ কেঁদো না। আর কখনো এমন কিছু করব না, এই ফুটফুটে চাঁদের কসম। তাহসান উঠবস আর কসমের ভঙ্গিমা দেখে বন্যা কান্না চোখে ফিক করে হেসে দেয়। এক হাত কোমরে রেখে আরে হাত মুখে রেখে হাসি লুকায়। তাহসান সফল চোখের বন্যার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আবারও বলল, সরি প্লিজ। বন্যা আর রাগ করে থাকতে পারল না, মাথা নেড়ে বলল, আচ্ছা। তাহসান পলক না ফেলে বন্যাকে দেখে, তারপর আস্তে করে বলল, আমরা কি বন্ধু হতে পারি? বন্যা তাহসানের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তাহসান মাথা নেড়ে আবারও সরি বলে। বন্যা মাথা নেড়ে বলল, হওয়া যায়। ছোট বাচ্চা তার প্রিয় খেলনা পেলে যেমন খুশি হয়, বন্যার সম্মতিতে তাহসান ঠিক তেমন খুশি হলো। চুপচুপানো আনন্দে বলল, ধন্যবাদ। বন্যা বলল, কিন্তু শর্ত আছে। তাহসান ভ্রু নাচিয়ে বলল, কি শর্ত? বন্যা একটু থেমে বলল, কখনো প্রেমের প্রস্তাব দেওয়া যাবে না। তাহসান হাসি মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা ম্যাডাম, আর কিছু? আর কিছু না, এখন বাসায় যাব। আচ্ছা, গুড নাইট। বন্যা কিছু না বলে সিঁড়ি দিয়ে তর তলিয়ে নিচে নেমে যায়, আর ভাবে কি করতে এসেছিলাম আর কি করলাম। পরিস্থিতির মাঝে হাতের মুঠোয় থাকে না। তাহসান তখনও সেখানে দাঁড়িয়ে চিলেকোঠার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর খুব আস্তে ফিসফিস করে বলল, বন্যা, এই বন্যা, শুনতে পাচ্ছ? তুমি যে এইমাত্র আমাকে খুন করে ফেললে, সেই খবর নিয়েছো? আমি বোধহয় তাণ্ডবের বিষ পান করে ফেলেছি, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। তুমি কি আমাকে এই তাণ্ডব থেকে বাঁচাবে? বন্যা তাহিয়ার ইংরেজি বিষয় পড়াচ্ছে। তাহিয়া ভালো ছাত্রী, বন্যার পড়ানোর পদ্ধতি তার ভীষণ পছন্দের। বন্যা যেভাবে পড়ায় তা তাহিয়ার মাথায় ঢুকে বেশি, তাই তো বন্যা বলতে এসে পাগল। কিন্তু আজকে তাহিয়া পড়ায় মনোযোগ দিতে পারছে না। মনের মাঝে আরেকজন উকিঝুঁকি মারলে কি পড়া ভালো লাগে? লাগে না। তাই তাহিয়াও আজকে উসউস করছে,
বন্যা তাহিয়ার এই উসখুস লক্ষ্য করে বলল, কি সমস্যা? তাহিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ঝিলিক দেয়। মাথা নিচু করে ভাবে বন্যাকে বলবে কিনা। সে ভেবে বলল, আপু, প্রেমে পড়লে কি বুকের কম্পন বাড়ে? নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়? বন্যা ভ্রু কুঞ্চন করে তাহিয়ার ফর্সা মুখের দিকে তাকিয়ে থাকে। প্রেম মেয়েদের মাথায় যে কোনো প্রেম নামক বিষপোকা ঢুকে কে জানে। মুখ গম্ভীর করে বলল, আমি জানি না তাহিয়া। তাহিয়া উৎসাহ কণ্ঠে বলল, কেন, তুমি প্রেম করনি? না, বন্যার জীবনে প্রেম আসেনি। বন্যা আসার জন্য সুযোগ দেয়নি। পুরুষ মানেই তো খারাপ। এই খারাপ সমাজে খারাপ পুরুষদের সাথে প্রেম করার প্রশ্নই আসে না। তাহিয়ার প্রশ্নে বন্যার গলায় স্বর কর্কশ হয়ে যায়। চোখ পাকিয়ে বলল, আমি তোমাকে পড়াতে এসেছি, প্রেম শিখাতে না। পড়ো। তাহিয়া বন্যার ধমকে থমকে যায়। মুখের ভাব হয় গম্ভীর। চুপচাপ পড়ায় মনোযোগ আনার চেষ্টা করে। তাহসান তাহিয়ার রুমে আসে। টেবিলের সামনে বসা বন্যার দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে বিছানায় পা মুড়ে বসে। বন্যা তাহসানের উপস্থিতি টের পেয়ে মাথা ঘুরিয়ে তাকায়। বন্যা তাকানোতেই তাহসান হাসে, কিন্তু বন্যা হাসে না। তার মুখায়ব গম্ভীর। তাহসান হাত দিয়ে চুল পেছনের দিকে ঠেকে বলল, ম্যাডাম, তাহিয়াকে ভালো মতো পড়াবেন কিন্তু। তাহিয়ার কথায় এমনিতেই বন্যা রেগে গেল। এখন তাহসানের কথায় মনটা আরো বিষিয়ে উঠল, কিন্তু কিছু বলল না। বন্যার নিঃসুকতায় তাহসান অপমান বোধ করলো। কাউকে কিছু জিজ্ঞেস করলে উত্তর না দিলে খুব খারাপ লাগে। তাছাড়া ছোট বোনের সামনে এমন পরিস্থিতিতে পড়ে তাহসান বেশ বিব্রত বোধ করছে। উঠে আস্তে করে ড্রয়িং রুমে চলে গেল। পড়ানো শেষ করে বন্যাও বেরিয়ে যাচ্ছে। তাহসান উঠে দাঁড়ায়। বন্যার করা অপমান, কটু কথা সব ক্ষমার যোগ্য মনে হচ্ছে। এই মেয়েটার প্রতি একটু রাগ লাগছে না। বন্যার সামনে গিয়ে বলে, মন খারাপ? প্রায় 1 সপ্তাহ পর তাহসানের সাথে দেখা। তাহিয়ার কাছে শুনেছিল তাহসান সাজেক গিয়েছে বন্ধুদের সাথে। তাহসানের ডাকে বন্যা মাথা নেড়ে না জানায়। তাহসান অপলক বন্যাকে দেখে যেন 1 সপ্তাহের তৃষ্ণা এখনই মিটিয়ে ফেলবে। মেয়েটি এত মায়াবী সেটা আগে চোখে পড়েনি কেন? নাকি যার জন্য মনে তাণ্ডব শুরু হয় তার সবকিছুই ভালো লাগে? তাহসানের কাছে এত প্রশ্নের উত্তর নেই। তার কাছে বন্যাকে ভীষণ মায়াবী লাগছে। তোমাকে আপসেট লাগছে? তাহিয়ার করা উদ্ভট প্রশ্নের কথা সে আর তাহসানকে বলল না। মাথা নেড়ে বলল, ঠিক আছে। তাহসানের মনে হলো বন্যা মিথ্যা বলছে। মাথা নেড়ে বলল, তাহলে ছাদে আসো। বন্যা ভ্রু কুঞ্চন করে বলল, ছাদে আসতে হবে কেন? তাহসান বিগলিত হেসে বলল, দরকার আছে। তাছাড়া বন্ধু বলেছিলে, মনে আছে তো? বন্ধুদের কথাটা মনে করিয়ে তাহসান হাসে। বন্যা মাথা নেড়ে বুঝায় মনে আছে। তারপর দরজা খুলে সিঁড়ি বেয়ে তরতরিয়ে নেমে যায়। আফিয়া রান্নাঘর থেকে তীর্যক দৃষ্টি মেলে। এতক্ষণ বন্যা তাহসানকে দেখেছে। তার লক্ষ্মী মন্ত ছেলের এমন লাজ লজ্জাহীন মেয়ের সাথে কি কথা থাকতে পারে তা ওনার মাথায় ধরে না। বন্যার মুখের ভাব গম্ভীর থাকলেও তাহসানের মুখ ছিল মিষ্টি হাসি। এই মেয়ের সাথে কথা বললে এমন হাসতে হবে কেন? বাড়িওয়ালা ছেলেকে ফাঁদে ফেলে ভাড়াটিয়া মেয়ে গলায় ঝুলে পড়ার অনেক কাহিনী শুনেছেন। এবার কি নিজের ছেলের সাথেই এমন বৃষ্টি কাজটা হবে? আফিয়ার ভেতরে অহংকার মাথা নেড়ে নাড়া দিয়ে উঠে জানান দেয়, তা হতে দেয়া যাবে না। বন্যা চলে গেলেও তাহসানের মুখের মুচকি হাসি আফিয়ার নজর এড়ায় না। আতঙ্কে বুক থরফর করে ওঠে। রান্নাঘর ছেড়ে ড্রয়িং রুমে আসে। তাহসানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই বেয়াদব মেয়েটার সাথে তোর কি কথা? তাহসানের হাসি মুখ মলিন হয়ে যায়। মাথা নেড়ে বলল, এক বাসায় থাকি, এমনিই কথা বলছিলাম। আফিয়া অনুসন্ধানী চোখে তাকিয়ে বলল, কথা বললে হাসতে হবে? হাসছিলি কেন? তাহসান চায় না তার মনের ভাব এখনই তার আম্মু জেনে যাক। তাই মাকে জড়িয়ে ধরে বলল, হাসি আসলে হাসবো না আম্মু। তোমার ছেলে কি গোমরা মুখ? আফিয়া মাথা নেড়ে আদেশের সুরে বলল, ওই মেয়ের থেকে দূরে, ঠিক আছে? তাহসান মাথা নেড়ে মনে মনে ভাবে, দূরে থাকবো কিভাবে আম্মু? মেয়ে তো অলরেডি কলিজায় আঘাত করে ফেলছে। মনে হচ্ছে সামনে আরো কাছেই আসবে। তাহসানের মুখে ছড়িয়ে পড়ে শান্তি শান্তি আবেশ। রেনু সোফায় বসে মায়ের জন্য অপেক্ষা করছে। রাত 11টা বাজছে। বন্যা এখনো খায়নি। কয়েকবার ডেকে এসেছে, কিন্তু বন্যা আসছি করছে, কিন্তু আসছে না। কিছুক্ষণ পর আসলো। বন্যা খাওয়ার পর মায়ের পাশে সোফায় গিয়ে বসে। রেনু গম্ভীর চোখে মেয়ের দিকে তাকায়। মনের কথাটা বলবে কিনা ভাবছে। বন্যা মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? রেনু মাথা নেড়ে বলল, তোর আব্বা তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছে। বন্যা ভাবলেশীন ভাবে বলল, আচ্ছা, তারপর? ছেলে ব্যাংকের কর্মকর্তা, দেখে পছন্দ হলে বিয়ে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। বন্যা হেলান দিয়ে বসে। তো? রেনুর গলার স্বর বেড়ে যায়। কঠিন গলায় বলে, প্যান্ট শার্ট ছেড়ে সেলোয়ার কামিজ পর, আর মুখের ভাষা ঠিক করবি। আচরণ যেন মেয়েদের মতো হয়। একদম গুন্ডামি করতে যাবি না। এগুলোর কোনোটাই পারবো না। আর এই বিয়ে টিয়ে নিয়ে এত আগ্রহ কেন শুনি? রেনু বেগম ধার গলায় বলে, মা হলে বুঝবি। বন্যা রুমে যেতে যেতে বলল, আমি বিয়ে করব না আম্মা।
ছেলেদের আমি সহ্য করতে পারি না, এক একটা অমানুষ। রেনু শেষ চেষ্টা করে বলল, সবাই এক না। তোর যেমন খারাপ পুরুষদের সাথে পরিচয় হয়েছে, তেমন অনেক ভালো পুরুষও আছে যাদের সাথে তোর দেখাই হয়নি। একবার কারোর উপর নির্ভর হয়ে দেখ, প্রিয় পুরুষ মানে এক আকাশ শান্তি। বন্যা মায়ের কথাগুলো মন দিয়ে শোনে। এমন কথা শুনে তার বুকটা কেমন চিনচিন করে ওঠে। সে কেন আর 10টা মেয়ের মতো পুরুষদের নিয়ে ভাবতে পারে না? একটা ভয়ঙ্কর নষ্ট পুরুষের জন্য তার জীবন কেন পাল্টে গেল? বন্যা এসব উত্তর জানে না। লাইট আর দরজা বন্ধের শব্দ শুনে সে আস্তে করে বেরিয়ে যায়। মেন দরজা লক করে ছাদের উদ্দেশ্যে উঠে যায়। তাহসানের কথা শোনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কেন জানি সে যাচ্ছে। ছাদে গিয়ে দেখলো দরজা খোলা, তার মানে তাহসান এসেছে। সে ধীর পায়ে ছাদে যায়। রাতের ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে যাচ্ছে। স্নেহে হচ্ছে বৃষ্টি হবে। ছাদের কিনারায় দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাদের কিনারায় তাহসান দাঁড়িয়ে আছে। বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। তাহসান পেছনে না ফিরে বুঝতে পারছে যে বন্যা এসেছে। ঠোঁটের কোণের হাসি প্রশস্ত হয়। মাথা ঘুরিয়ে বন্যাকে দেখে বলল, এতক্ষণে আসার সময় হলো ম্যাডাম। বন্যা ববকার চুল পেছনে ঠেলে তাহসানকে দেখে। তার মুখের ভাব গম্ভীর। এত রাতে ছাদে ডাকার মানে কি? তাহসান স্বভাব সুলভ ভঙ্গিতে হেসে বলল, 7 দিন তোমাকে দেখিনি। বন্যা চমকে বলল, মানে? তাহসান নিজেকে শুধরে বলল, মানে 7 দিনের কথা জমে গেছে না। বন্যা দূরের বিল্ডিং এর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা। সাজেক অনেক সুন্দর। বন্যা আক্ষেপের সুরে আস্তে করে বলল, আমি কখনো যাইনি। তাহসান বলল, যাবে? কিভাবে? আমার সব অ্যালাউ করলেও দূরে যাওয়া অ্যালাউ করবে না। তাহসান দূরে তাকিয়ে বলল, আমার সাথে যাবে? বন্যা মাথা নেড়ে বলল, না। কেন? আমি পুরুষদের পছন্দ করি না। তাহসানের চোখে অনুসন্ধানের ছোঁয়া ফুটে ওঠে। তার মনেও এই প্রশ্ন কয়েকবার এসেছে, যে পুরুষদের কোনো একদম পছন্দ করে না। কেন? বন্যার চোখে কেমন যন্ত্রণাময় ছায়া ভেসে ওঠে, যা তাহসানের দৃষ্টিগোচর হয় না। তাহসান বন্যাকে অভয় দিয়ে বলল, আমি তোমার বন্ধু না, বন্ধু হিসেবেই বলতে পারো। বন্যা মাথা নেড়ে বলল, ক্ষত খোঁচানো মানে যন্ত্রণা বাড়ানো, সুতরাং ক্ষতে হাত দেওয়ার দরকার নেই। এমন কথার পিঠে তাহসান আর কোনো কথা বলল না। সে বলল, একদিন তোমাকে নিয়ে ঘুরবো, মনে থাকবে? কিভাবে? তাহসান চুলে হাত দিয়ে আঁচড়ানোর মতো করে বলল, দেখা যাক। বিনা আমন্ত্রণে ঝমঝমে বৃষ্টি নামে। তাহসান দৌড়ে চিলেকোঠায় চলে যায়, কিন্তু বন্যা যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। চুপ বৃষ্টি এসে কন্যাকে ভিজিয়ে দেয়। বন্যা আকাশের দিকে মুখ করে তাকায়। মুক্ত পাখির মতো দুহাত ছড়িয়ে রাখে। মনের সব বিষাদ যদি বৃষ্টির সাথে ধুয়ে যেত, তাহলে কেমন হতো? কেমন হতো জানা নেই, কিন্তু বৃষ্টির এই মিষ্টি মুহূর্ত বন্যার খুব বেশি ভালো লাগে। ইচ্ছে করলো পাখির মতো উড়ে যেতে। তাহসান মুগ্ধ হয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। সে এবার পুরোপুরি শিওর যে বন্যা এই ছেলের মতো আচরণ পুরোটাই একটা মুখোশ, আর মুখোশের আড়ালে আছে মিষ্টি নাজুক এক বন্যা। সে বন্যাকে ডাকলো, তোমার জ্বর আসবে তো? আর ভিজো না, চলে এসো বন্যা। বন্যা খানিক এগিয়ে এসে কিলকিল করে হেসে বলল, জ্বর আসলে আসুক, কিন্তু আমি ভিজবই। আপনিও আসুন, বৃষ্টিতে ভিজলে ভালো লাগবে। আসুন। বন্যার ডাকে তাহসান মন্ত্রমুগ্ধের মতো বন্যার কাছে এগিয়ে যায়। হঠাৎ করে বৃষ্টির পানি গায়ে পড়াতে গায়ে লোম দাঁড়িয়ে যায়। খানিক পরে এই পানিটাই স্বস্তি এনে দেয়। বন্যার কাছাকাছি দাঁড়িয়ে তাহসান বৃষ্টি ভেজা বন্যাকে দেখলো। বন্যা চোখ মিলে তাহসানকে দেখে বলল, আমি যদি পাখি হতাম তাহলে খুব ভালো হতো, তাই না তাহসান? বন্যার নরম মিষ্টি কণ্ঠে তাহসান ডাকটা শুনে তার বুকটা তাণ্ডবের আগমনে ঝংকার তোলে ওঠে। বন্যার ছড়ানো হাত দুটো ধরে বলল, চলো পাখি হই। বন্যা কিছু বলার আগে তাহসান বন্যার হাত ধরে বৃষ্টির মাঝে ঘুরতে শুরু করলো। দুজন মানব মানবে ঘুরছে, বৃষ্টির ছিটে তাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে। বন্যার মনে হলো সে আসলে পাখি। তার স্বভাব ভুলে খিলখিল করে হাসলো। একসময় ঘোড়া থামালো। সে তাহসানের হাত ধরেই নিজের ভারসাম্য রক্ষা করলো। আস্তে করে বলল, মাথাটা ঘুরছে। উফ। তাহসান মুগ্ধ চোখে বন্যাকে দেখছে। বন্যার হাতের স্পর্শ পেয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসছে। বন্যা বলল, একটুর জন্য পাখি বানানোর জন্য ধন্যবাদ। জানতাম না এভাবে ঘুরলে পাখি হওয়া যায়। তাহসান মোটেই কথা বলল না। সে তো বুকের ঝড় থামানোর জন্য ব্যস্ত। বন্যার ভেজা পাপড়ি মিলে তাকানো, মৃদু কাপা ঠোঁট সব তাহসানের বুকে তাণ্ডবের বৃষ্টির মতো ঝড় বয়ে দিচ্ছে। বন্যাকে ফিসফিসে করে বলল, বৃষ্টি ভেজা রাতে খুব দুষ্টু হতে ইচ্ছে করছে বন্যা, কিন্তু তুমি তো পুরুষ পছন্দ করো না। বৃষ্টির শব্দে বন্যা বোধহয় ঠিক শোনেনি। সে বলল, কি বললেন? আমাদের বন্ধুত্বের শর্ত যেন কি? বন্যা হেসে বলল, প্রেমে পড়া যাবে না। তাহসান নিচু হয়ে বন্যার কানের কাছে গিয়ে বলল, কিন্তু আমি বোধহয় প্রেমে পড়ে গেছি। বন্যা তাহসানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সিঁড়ির দিকে যেতে যেতে বলল, বাসায় যান, জ্বর আসবে। তাহসান তখনও বুকে হাতে রেখে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, জ্বর? মনের জ্বর তো এসে গেছে, সেই খবর কি রাখো?
এই মেয়ে শোনো, এই বৃষ্টি ভেজা রাতে কোমল মায়াবী রূপে আচ্ছন্ন করে আমার বুকে যে তাণ্ডবের ঝড় তুলে গেলে তার কি হবে? ঠিক তো চলে যাচ্ছ এই অসহায়, আমার কি হবে? এত যন্ত্রণা বুকে নিয়ে থাকা যায়? আমি তো মারা যাচ্ছি, আমি একদম শেষ। সে প্রলাপ বকতে বকতে ছাদে শুয়ে পড়ে। ভাবে সে প্রেমে পড়ে গেছে, নিজের সবটা নিয়ে বন্যার তাণ্ডবে সামিল হয়ে যাচ্ছে। বন্যা কি তাকে একটু জায়গা দেবে নাকি ভাসিয়ে দেবে? ভাসিয়ে দিলে দিক, বন্যার ভালোবাসা থাকলে বাঁচতেও রাজি। বন্যা আজকাল ইচ্ছে করে তাহসানকে এড়িয়ে চলে। তাছাড়া ভার্সিটি পরীক্ষা চলছে, সে খুবই ব্যস্ত সময় পার করছে। এই অবস্থায় তাহসানের সামনে পড়লেও পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে যায়। তাহসানের ফোন নাম্বার ইতিমধ্যে ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। তার কেন জানি মনে হচ্ছে সেদিন ছাদে তাহসানের বলা কথাগুলো সত্যি, কিন্তু আমার মনে হয় তাহসান তার শর্ত অমান্য করে তাকে রাগাতে চেয়েছে। তার রাগ করা একদম উচিত না। তারপরেও বন্যা যথাসম্ভব তাহসানকে এড়িয়ে চলছে। তাহিয়াকে পড়াতে গেলে তাহসান বাচ্চাদের মতো আশপাশ ঘুরঘুর করে, এটা সেটার বাহানায় কথা বলতে চায়। বন্যা শীতল দৃষ্টি মেলে সব দেখে, কিন্তু কথা বলে না। সে ছেলেদের চোখের ভাষা বুঝে না, কিন্তু তাহসানের চোখের ভাষা যেন কি আছে যা বন্যাকে নাড়িয়ে দেয়। তার চোখের দৃষ্টির তোপে বন্যার বুকে কেমন ঝিমঝিম অনুভূতি নিচে বেড়ায়। সে সব উপেক্ষা করতে চায় তাহসানের এই মায়াময় চোখের দৃষ্টি। তাহসান সোফায় বসে আছে। তাহিয়ার রুম থেকে বন্যার কর্কশ গলার শব্দ আসছে। মেয়েটার নরম গলার স্বর শোনার ভাগ্য সবার হয় না, কিন্তু তার হয়েছে। ছাদে বন্যা নরম পাখি হয়ে গিয়েছিল, আর সেই নরম পাখির আশকারায় সে প্রেমের কথাটা মুখ ফুসকে বলে ফেলেছে, যা কিনা এখন কাল হয়ে দাঁড়িয়েছে। কতদিন হলো মেয়েটা তার সাথে কথাই বলে না, ছাদে আসে না, এমনকি ফোনেও ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছে। একটা মেয়ে এতটা শক্ত মনের কি করে হয়? বাসায় আসলো যে কথা বলে রাগ অভিমান শেষ করবে তারও সুযোগ নেই। তার আম্মু বন্যা আসার পর সারাক্ষণটা গোয়েন্দার মতো পিছু পিছু করে। তাহসান বিরক্ত হয়ে রুমে চলে যায়। বন্যার সাথে কোনোভাবেই দেখা কিংবা কথা বলতে পারে না। তাহসান শুক্রবার বন্যাদের বাসায় যায়। তার মনের ভাব শুক্রবার বন্যা বাসায় থাকবে। তাহসানকে দেখে বন্যার মা রেনু বেগম খুবই খুশি হয়, হাসি মুখেই সোফায় নিয়ে বসায়। রেনু মনে মনে তাহসানকে খুব পছন্দ করে। এমন ছেলেকে অপছন্দ করার কোনো কারণ নেই। মনের সুপ্ত বাসনা হলো বন্যার জন্য। যদি এমন একটা ভালো ছেলে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু মনের ভাবনা কি সত্যি হয়? হয় না। রেনু বেগমের ইচ্ছা পূরণ হবার না, কিন্তু উনি মনে মনে তাহসানকে বন্যার বর হিসেবেই চায়। সব মাই চায় মেয়েরা ভালো বর পায়। তাহসানকে নাস্তা দিয়ে তার সাথে বসে। তাহসান এদিক ওদিক তাকিয়ে বন্যাকে খুঁজে। বন্যা বেগমের সাথে অনেকক্ষণ কথা বলার পরেও যখন বন্যার দেখা পেল না, তখন বাধ্য হয়ে বলল, আন্টি, বন্যা বাসায় নেই? রেনু মাথা নেড়ে বলল, থাকবে না কেন, বাসাতেই তো, দাঁড়াও ডাকি। উনি দ্রুত পায়ে বন্যাকে ডাকতে গেলেন। বন্যা তখন অ্যাসাইনমেন্ট করায় ব্যস্ত। রেনু বেগম বন্যার কাছে গিয়ে বলল, বাড়িওয়ালার ছেলে এসেছে। বাড়িওয়ালা ছেলে? তার মানে তাহসান। বন্যার হাতের চলন থেমে যায়। মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালে রেনু বেগম বলল, তুই বাসায় আসিস কিনা জিজ্ঞেস করেছিল, আমি বলেছি আসিস। এখন চল, দেখা করবি। বন্যা বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, আশ্চর্য, আমি কেন দেখা করব? দেখো না কাজ করছি। না গেলে খারাপ দেখায়। বন্যা সশব্দে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধূপটাপ পা ফেলে তাহসানের পাশে সোফায় বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। তাহসান বন্যার এই দৃষ্টি গায়ে মাখে না। সে বন্যার এলোমেলো রূপ চোখের পলকে গেঁথে নেয়, তারপর আস্তে করে বলল, সমস্যা কি ম্যাডাম? বন্যা তাহসানের চোখের দিকে তাকায়, পরক্ষণে দৃষ্টি সরিয়ে নেয়। সেই ছেলের চোখে তাকানো যাবে না, কেমন যন্ত্রণাময় চোখের দৃষ্টি। গলার স্বর যতটা সম্ভব কঠিন করে বলল, সমস্যা থাকার কথা ছিল নাকি? না থাকলে আমার সাথে এই অবিচারের কারণ কি? বন্যার চোখে বিরক্ত ফুটিয়ে বলল, অবিচার? কিসের কথা বলছেন? তাহসান আশেপাশে তাকালো। রেনু বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। তুমি নিজেও জানো কিসের কথা বলছি। আপনি শর্ত অমান্য করেছেন। তাহসান নিশ্চুপ। বন্যাই আবার বলল, আমি চাই না আমাদের আর কথা হোক। তাহসান বন্যার দিকে তাকিয়ে বলল, আর কোনো শর্ত ভঙ্গ হবে না। একবার ছাদে আসো প্লিজ বন্যা। আসবো না। তাহসান বন্যার চোখের দিকে তাকায়, ফিসফিস করে বলল, একবার আসলে কিছুই হবে না প্লিজ। বন্যা মাথা নেড়ে বলল, আচ্ছা। তাহসান দাঁড়িয়ে বলল, রাতে রাতে ছাদে থাকবো। হেঁটে চলে যায়। বন্যা তাহসানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাহসান যে তার সাথে দেখা করতে এসেছে সেটা সে বুঝতে পেরেছে। রাত গভীর। বন্যা দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 11:57। সে অ্যাসাইনমেন্ট করা বন্ধ করে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে এসে দেখে তাহসান সিমেন্টের বেঞ্চে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে কিছু দেখছে। বন্যা কোনো কথা না বলে তাহসানের কাছে গিয়ে যথেষ্ট দূরত্ব রেখে বসে। বন্যার উপস্থিতি টের পেয়ে তাহসান বন্যার দিকে তাকায়। তাহসানের চোখের দিকে তাকিয়ে বন্যা থমকে যায়। ছেলেটার চোখ লাল মনে হচ্ছে কেন? বন্যা কিছু বলার আগে তাহসান উঠে ছাদের কার্নিশে চলে যায়।
নিঃশব্দে দম ফেলে নিজেকে স্বাভাবিক করতে চায়। তাহসানের যাওয়ার দিকে তাকিয়ে বন্যা তার পেছনে যায়। ডেকেছিলেন? তাহসান গম্ভীর অথচ আস্তে করে বলল, আমার সাথে কথা বলছো না কেন? আপনি তা জানেন। তাহসান বন্যার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তাহলে আবার জানাই। কি? তাহসান প্যান্টের পেছনে পকেট থেকে একটা সাদা গোলাপ হাতে নিয়ে বলল, আমি জানি না কিভাবে কি হলো, কিন্তু এটা জানি আমি তোমাতে হারিয়েছি। আমাকে হারাতে দাও প্লিজ। বন্যা বিস্ময়ে কথা বলতে পারে না। তাহসান বন্যার হাত ধরে বলল, তুমি আমাকে ফিরিয়ে দেবে বন্যা? বন্যার গলার স্বর কেঁপে ওঠে। মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, আপনার মাথা ঠিক আছে? পাগল নাকি? তাহসান হাসে। গোলাপটা বন্যার হাতে গুজে দেয়। বন্যার কথা প্রত্যুত্তর না করে বন্যার হাতে আলতো চাপ দিয়ে বলল, রাজি? বন্যার চোখে পানি টলমল করে। কিসের রাজি? তাহসান ফিসফিস করে বলল, আমার রাজকুমারী হতে রাজি? বন্যা মাথা নেড়ে বলল, আমার অতীত জানেন? না। জানলে এসব মুখেও আসবে না। ফিরে তাকান কিনা সন্দেহ আছে। তাহসান বন্যার হাত ছেড়ে দেয়। মানে? বন্যা ফিসফিস করে বলল, আমি খুব খারাপ মেয়ে তাহসান। তাহসান পুনরায় বন্যার হাত ধরে বলল, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি শুধু আমার হয়ে যাও, তোমাকে খুশি করার দায়িত্ব আমার, প্লিজ। তাহসানের কাতর গলার স্বর বন্যার বুকে তাণ্ডব বইয়ে দেয়। খুব আস্তে ফিসফিসে করে বলল, আমি অপবিত্র, নোংরা, ধর্ষিতা। রেনু বেগম পানি খেতে উঠেছে। ডাইনিং রুমে এসে পানি খেয়ে রুমে ফিরে যাবেন, কিন্তু মেইন দরজা খোলার শব্দ শুনে ফিরে তাকায়, দেখে বন্যা দরজার কাছে। বন্যা তার মাকে এ সময় এখনো আশা করেনি, তাই তো মায়ের সাথে চোখাচোখি হতে দৃষ্টি ফিরিয়ে নেয়। হন্তদন্ত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। বন্যার কান্না ভেজা চোখ আর ফ্যাকাশে চেহারা রেনু বেগমের দৃষ্টি এড়ায় না। তার মেয়েটা কাঁদছে, বন্যা তো কান্না করার মতো মেয়ে না তাহলে। বন্যার রুমে যাবে না করেও নিজের মনের প্রশ্নের ছুটোছুটিতে আর নিজেকে আটকাতে পারে না। বন্যার পিছু পিছু অন্য নিজেও যায়। বন্যার দরজা আটকানোর আগেই রেনু বেগম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। বন্যা তার আম্মাকে দেখে হাসে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীটা মায়ের দৃষ্টি আড়াল করতে এই হাসির আগমন। সে আলতো গলায় বলল, এখনো ঘুমাওনি আম্মা? রেনু বেগম সন্ধানী চোখে তাকিয়ে বলল, এত রাতে কোথায় গিয়েছিলি? বন্যা সহজ গলায় বলল, ছাদে। রেনু তির্যক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এত রাতে ছাদে? বন্যা মায়ের চোখের দৃষ্টি বুঝে যায়। মাকে জড়িয়ে ধরে বলল, গরম লাগছিল তাই গিয়েছিলাম। গরম লাগলে কাঁদতে হবে কেন? বন্যা মায়ের কাঁধে মুখ গুজে বলল, কাঁদিনি তো। আমি দেখছি। বন্যা মাকে রুম থেকে ঠেলে বের করতে করতে বলল, ভুল দেখেছ, তোমার মেয়ে কাঁদে না। এখন যাও ঘুমাও, আমিও ঘুমাবো। রেনু বেগম ওনার প্রশ্নের সঠিক উত্তর পায়নি, কিন্তু তারপরে এত রাতে আর কথা বাড়ায় না, চুপচাপ নিজের রুমে চলে যায়। বন্যা লাইট বন্ধ করে বিছানা বসে পড়ে। বুকের ভেতরটা এত তোলপাড় হচ্ছে, মনে হচ্ছে বুকে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে। তারও ইচ্ছা করে স্বাভাবিক হতে, কিন্তু সে যে কঠিন এতটাই ভুলতে পারে না। পুরুষ দেখলে যে হিংস্র মনের মনে হয়, কিন্তু তাহসানকে দেখে আজকাল হিংস্রতা না এসে কেমন ঠান্ডা বাতাস বুকের মাঝে প্রভাবিত হয়। আজকেও তাহসানের কথাগুলো তাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু সে যে লোকেকে ঠকাতে পারবে না। আর যাই হোক, সত্য মিথ্যার সামনে এসেই হবে, তাই তো কালো অতীত রাবার দিয়ে মোছার চেষ্টা না করে তাহসানের সামনে পেশ করে দিয়েছে। বন্যা সোজা বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ, অথচ চোখের কাল বেয়ে নেমে যাচ্ছে নোনতা পানির স্রোত। তার কেমন পাগল পাগল লাগছে। ইচ্ছে করছে এক সেকেন্ডের জন্য হলো তাহসানের বুকে ঝাঁপিয়ে পড়ে, নিজেকে শান্ত করতে। সে নিজের উপর নিজেই আশ্চর্য হয়ে গেছে। কেন কোনো ছেলে তাকে আজ পর্যন্ত আকর্ষিত করতে পারেনি। সেখানে কয়েকদিনের পরিচয় তাহসান কিভাবে মনের শক্ত করে খিলটা বন্ধ করে ঢুকে গেল। ঢুকলো তার উপর মন জুড়ে রাজ্যের কল্পনায় নিজের বিস্তার প্রসারিত করছে। এই আধার রাতের নিস্তব্ধতাকে ছাপিয়ে বন্যা আবিষ্কার করলো শুধু তাহসানের তরফ থেকে না, তার তরফ থেকে ভালোবাসার নীরব আলোর বিচ্ছুরণ হচ্ছে, যা এতদিন সে টের পায়নি। বন্যা নীরবে কাঁদে। তার জীবনে যেই কলঙ্ক তা কখনো মোছার না, আর না তাহসানের মতো এমন একটা ভালো ছেলেকে নিজের সাথে জড়ানো। আজকে তাহসান মোহে আবেগে তাজা ভালোবাসার তাড়নায় বন্যাকে পাবার জন্য গোপন ইচ্ছা তার সামনে ব্যক্ত করলেও ভবিষ্যতে মানুষ যখন বলবে বন্যা নষ্ট ধর্ষিতা, তখন তাহসান আর ঠিক থাকবে না, বদলে যাবে। সমাজ সংসার ধর্ষিতাকে স্বাভাবিকভাবেই মানতে পারে না। তাদের কাছে ধর্ষিতা মানে পাপী, বাঁচার চেয়ে মরে যাওয়াই সবাই বেশি কামনা করে। নিস্তব্ধ নিঝুম রাতেই বন্যা সিদ্ধান্ত নিয়ে নিল। আর যাই হোক, সে তার এই সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করবে। তাহসান তার রুমে পায়চারি করছে, চিন্তায় বুকের খাঁচা বেসামাল ভাবে স্পন্দিত হচ্ছে। বন্যার শেষ কথাটা এখনো যেন কানে সীসার মতো গলছে। তার মনে ভীষণ যন্ত্রণার পাহাড়
ধসে পড়েছে। একই কথা বলল বন্যা। বুকে যে আগুন জ্বলছে সীমাহীন। আগুনটা এতটাও জ্বলতো না যদি বন্যা স্বাভাবিক আচরণ করত। রাতে কান্নারত বন্যা আগুনের ফুলকির মতো কথাগুলো বলে, আর এক মুহূর্ত দাঁড়ায়নি। তাহসানের দিকে ভেজা দৃষ্টি নিক্ষেপ করে ছুটে ছাদ থেকে চলে গেছে। তাহসানকে কিছু বলার সুযোগ দেয়নি, কিন্তু তাহসান যে কিছু বলতে চায়, অশ্রুসিক্ত চেহারায় হাসি ফোটাতে চায়। অথচ বন্যা নিরুত্তাপ ভাবলেশীন। সে রাত থেকে ক্রমাগত ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু কোনো উত্তর নেই। প্রেমে পাগল মনটা হাহাকার করে ওঠে। আনচান করে জানান দেয় দম আটকে আসছে। দুপুরের দিকে তাহিয়া বই খাতা নিয়ে তাহসানের রুমে আসে। ধুপ করে বই টেবিলে রেখে বলল, আসসালামু আলাইকুম। এমনি দহনে হৃদয় ভঙ্গুর হয়ে আছে। হঠাৎ তাহিয়ার আগমনে যেন আগুনে ঘি পড়ল। কেমন অজানা যন্ত্রণায় সারা শরীর জ্বলে উঠল। কিন্তু সে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে গম্ভীর গলায় বলল, এখানে কি? তাহিয়া মাথা দুলিয়ে বলল, পড়বো। তাহসান বুঝতে পারে না বিধায় চোখ ছোট ছোট করে বলল, কি? কি আবার পড়া পড়বো? কিছুদিন পরে আমার পরীক্ষা না? তো আমার কাছে কেন? তাহিয়া মন খারাপ করে বলল, বন্যা আপু নাকি আমাকে আর পড়াবে না, তাই আম্মু বলেছি নতুন টিউটর পাওয়া অব্দি তুমিই আমাকে পড়াবে। পড়াতে বসবেন না। তাহসান নিজের উত্তেজিত ভাব লুকানোর যথাযথ চেষ্টা করলে বলল, কেন পড়াবে না? আপুর নাকি প্রচুর পড়তে হয়, তাই আমাকে পড়ালে চাপ পড়ে যায় তাই। আচ্ছা। তাহিয়া ব্যস্ত গলায় বলল, এখন আসো আমাকে পড়াও। তাহসান খিটখিটে গলায় বলল, বেরিয়ে যা। তাহিয়া অবাক হয়ে বলল, কেন? তোর মতো বলদকে আমি পড়াই না। তাহিয়া চেহারে দাঁড়িয়ে যায়। আমি বলদ? হ্যাঁ। এমনটা কেন মনে হলো? তাহসান গম্ভীর গলায় বলল, যে তোকে অনেকদিন ধরেই পড়াচ্ছে, তার সব ফাইনাল পরীক্ষার সময়ও পড়িয়েছে, তাহলে এখন কেন পড়ানো বন্ধ করবে? নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার কারণে তোর বন্যা আপু কষ্ট পেয়েছে, তাই তোকে আর পড়াবে না। আর এই সামান্য লজিকটা তুই বুঝতে পারছিস না, তাহলে তুই তো বলদি। তাহিয়া তাহসানের দাবার চাল বুঝতে পারে না। সেদিন যে প্রেমের প্রসঙ্গ এনে বন্যার সাথে আলাপ জমানোর চেষ্টা করছিল, তার কারণে কি রাগ করে পড়ানো বন্ধ করে দিল? তাহিয়া ছুটে গেল বন্যাদের বাসায়। সাথে তাহসানও গেল বোনের ছুতো দিয়ে। যদি একটু কথা বলা যায়, এতে মন্দ কি? তাহিয়া তাহসানকে দেখে রেনু বেগম খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে বন্যা তাহিয়াকে পড়াবে না, তাহসানের হুটহাট বাসায় আসা, বন্যার কান্না, সব কেমন এলোমেলো লাগছে। তাহিয়া তাহসানকে সোফায় বসিয়ে রেখে উনি বন্যাকে ডাকতে যায়। বন্যা তখন গম্ভীর মুখে বসে আছে। তাহিয়া তাহসানের কণ্ঠস্বর তার কর্ণগোচর হয়। তাদের সামনে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু না গেলেও মায়ের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কোনো উপায়ন্তর না দেখে রেনু বেগম কিছু বলার আগে বন্যা উঠে দাঁড়ায়। হনহন করে হেঁটে ড্রয়িং রুমে যায়। তাহিয়ার কাছে এসে বলল, কি ব্যাপার তাহিয়া? তাহিয়া বন্যার হাত ধরে বলল, আপু প্লিজ আমাকে পড়াও। আমার কোনো কথাই কষ্ট পেলেই মাফ করে দাও, তারপরেও পড়াও প্লিজ। নাটের গুরু যে তাহসান তা বুঝতে বন্যার কষ্ট করতে হয় না। সে আলতো করে হেসে বলল, আরে না, আমার পড়া বেশি, তাই পড়াতে পারবো না। তোমার বেশি সমস্যা হলে মাঝে মাঝে বাসায় এসো, আমি বুঝিয়ে দেবো। তাহসান বন্যাকে লক্ষ্য করে কান্নার ফলেই কিনা দুই চোখ ফুলে গেছে। আসার পর তাকে তাহিয়ার দিকে তাকিয়ে তার সাথেই কথা বলছে। তাহসানের দিকে ফিরেও তাকাচ্ছে না। বন্যার চোখে দৃষ্টি পাওয়ার জন্য তার অশান্তি লাগছে। সে বন্যার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু বন্যা ভুল করেও তাকায় না। তাহিয়া হার মেনে নেয়। বন্যা তাকে এটা বলে সান্ত্বনা দেয় যে মাঝে মধ্যে তার কাছে পড়তে আসতে। তাহিয়া উঠে দরজার কাছে চলে যায়। বন্যাও তাহিয়ার সাথে সাথে যায়। অগত্যা তাহসানেও যেতে হয়। তাহিয়া বেরিয়ে গেলে তাহসান যায় না। নিচু হয়ে বন্যার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন? বন্যা দরজার হাতলে হাত রেখে বলল, দরজা লাগাবো। ঘরের দরজা লাগাও, সমস্যা নেই, কিন্তু মনের দরজা লাগিও না। বন্যা শান্ত চোখে তাহসানের দিকে তাকিয়ে থাকে। আপনি ভুল করছেন। প্রাপ্তবয়স্ক হয়েও টিনেজারের মতো আচরণ করছেন। মানুষ প্রেমে পড়লে নিজের সর্বস্ব ভুলে পাগলাটে আচরণ করে, এটাই নিয়ম। আমি নিয়মের বাহিরে যাচ্ছি না। যেতে হবে, আর আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। তাহসান বন্যার হাত ধরে বলল, একবার আমার তাহসান কথা শেষ করার আগে বন্যা উঁচি গলায় চেঁচিয়ে উঠল, একদম গায়ে হাত দেবেন না। আর এমন ছ্যাঁচড়ামি করছেন কেন শুনি? আর কখনো আমার সাথে কথা বলতে আসবেন না। বেশি বাড়াবাড়ি করলে বাসা ছেড়ে দেব। বন্যার উঁচু গলা শুনে রেনু বেগম এগিয়ে আসে। ওনাকে দেখে তাহসান থমথমে মুখে মাথা নিচে করে দেয়। বন্যার হঠাৎ এমন চিৎকার করাটা ঠিক হজম হচ্ছে না। তার জোরে কথা বলার কারণেই তো রেনু বেগম এখানে চলে এসেছে, যা তাহসানের জন্য অস্বস্তি। তার কেমন লাগলো? সে বিবশ মুখে বন্যার রাগের মুখের দিকে তাকিয়ে বলল, কথা না হলে কি তুমি খুশি? হ্যাঁ।
তাহসান কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা তাই হবে। এদিকে আফিয়া বেগম বেশ চিন্তিত। তাহসানের ছটফট ওনার চোখ এড়ায়নি। মাস 6 পরেই ছেলেটার বিসিএস পরীক্ষা, যে পড়ার জন্য এত ভালো চাকরি ছেড়ে দিল, এখন সে পড়া ছেড়ে কেমন চিন্তায় তাহসান এমন ছটফট করছে, এটাই ওনার বোধগম্য হচ্ছে না। কিছুদিন ধরেই এমন হচ্ছে। তাহসান কেমন অন্যমনস্ক হয়ে গেছে, কিছু বললে রেগে যায়। আফিয়া তরকারি কড়াইয়ে কাঠি নাড়তে নাড়তে ভাবে যে না, আর এভাবে চলতে দেওয়া যাবে না। ছেলের অমঙ্গলের এই কালো ছায়া তাড়াতে হবে, খুঁজে বের করতে হবে কিসের জন্য তাহসান চিন্তিত। ভাবলেন আজকে থেকে ছেলেকে চোখে চোখে রাখবেন, এতে যদি সমস্যাটা সামনে আসে। তাহসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ার চেষ্টা করছে, কিন্তু পড়া হচ্ছে না। লাইন টু লাইন পড়ছে, কিন্তু মাথায় কিছুই থাকছে না। আসলে কোনো বিষয় পড়ার সময় কল্পনা করতে হয় যে স্বয়ং নিজেই বইয়ের মাঝে প্রবেশ করেছে। মনের দ্বার প্রান্তে শুধু তখন বইয়ের মাঝেই রাখতে হয়, তাহলে পড়া মনে থাকে, বুঝতে সহজ হয়। কিন্তু তার মনের দ্বার প্রান্তে যে আরেকজনের রুকিঝুঁকি, এই জন্য তো পড়ায় মন নেই। পড়ার মাঝে বারংবার অমনোযোগী হচ্ছে। বিরক্তিতে মাথার চুল টেনে ধরে টেবিলে মাথা টেকায়। সে ছাড়া আর কেউ জানবে না। কি অসহ্য যন্ত্রণা সে দিন কাটাচ্ছে। ইচ্ছে করছে কোথাও চলে যেতে। সে টেবিল থেকে উঠে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে। তার মনে হলো চিনিকে বন্যার হাসির মুখটা ভেসে উঠছে। তাহসানের মুখটা কেমন তার ব্যথায় ভরে ওঠে। সে চোখ বন্ধ করে এর থেকে পরিত্রাণ পেতে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে বন্ধ চোখের পাথায়ও বন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তাহসান চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, একবার ভালোবেসেই দেখতে, আমি ভালোবেসে সব কলঙ্ক ধুয়ে মুছে দিতাম। তাহসান জোরে জোরে শ্বাস ফেলে বুকে হাত রেখে বলল, আমার শ্বাস নিতে খুব কষ্ট হয়, বুকের যন্ত্রণা হয়, সারা শরীর কেমন অসাড় হয়ে আসে। এসব অসুখের কথা কাউকে বলা যাচ্ছে না। এত বড় ছেলের থেকে এমন অসুখের বিবরণ শুনতে পাওয়া সঠিক না। আমি একটু ভালো নেই, বন্যা একটুও না। রেনু বেগম বন্যার দিকে খেয়াল রাখছিল। এমনিতে তার মেয়েটা সব মেয়েদের থেকে আলাদা, এখন আরো নিশ্চুপ হয়ে গেছে। সেদিন তাহসানকে বলা কথাগুলো পুরোপুরি শুনতে না পেলেও এটা বুঝতে পেরেছে বন্যা আর তাহসানের মাঝে রাগারাগি হচ্ছিল। আগ বাড়িয়ে উনি বন্যাকে একটু জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু বন্যা বলেছে সে এসব ব্যাপারে কথা বলতে চায় না। রেনু বেগম আর জোর করেনি, কিন্তু স্বামীর কাছে গিয়ে বন্যার জন্য পাত্র দেখা তাড়া দেয়। মেয়েদের সঠিক বয়সে বিয়ে না হলে মন মেজাজ ঠিক থাকে না, তাই উনি সিদ্ধান্ত নেয় বন্যাকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেবেন। এই 15 দিন বন্যা না কেঁদে একদিনও ঘুমাতে যায়নি। আর ঘুম থেকে উঠেছে বুকের মাঝে অজানা চিনচিন ব্যথা নিয়ে। সে চায় না তাহসান তার সাথে জড়িয়ে যাক কিংবা ভালোবাসুক, তাই তো সেদিন মায়ের সামনে কড়া কথা শুনিয়ে দিয়েছিল। কিন্তু তাহসানের কথা না বলা, একবারও দেখা না করাটা বন্যা মানতে পারছে না। মনের আকুলি বিকুলি সে বেশ টের পায়। মন চাইছে তাহসান আসুক, জোর করে হলেও পাশে বসুক, ভালোবাসা আদায় করে নিক, কিন্তু সে আসছে না। ভুল করেও বন্যাকে ডাকছে না। বন্যার দুঃখী মনটা হঠাৎ করে অভিমানী হয়ে গেল। ঠিক তো ভুলে গেল তাহলে এত ভালোবাসা দেখাতে কে বলেছিল। বন্যা হাসে, তাচ্ছিল্য ভরা হাসি। হেসে ভাবে সে ধর্ষিতা। এটা জানার পরে কোনো ছেলে তাকে ভালোবাসবে, এটা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। বন্যা আসলে বোকা। তখন দুপুর, শুক্রবার হওয়াতে সবাই বাসায়, আর এখন সবাই ভাত ঘুমে বিভোর। বন্যা ছাদে উঠেছে। প্রায় 15 দিন পর আজকে ছাদে গেল। তাহসানের সাথে দেখা হওয়ার ভয়ে ছাদে অবধি আসেনি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আকাশের মেঘরাও বুঝি বন্যার আকাশের কালো মেঘের অস্তিত্ব টের পেয়েছে। তাই তো বন্যা সঙ্গ দিতে সকাল থেকে আয়োজন। তাই তো বন্যা বাসা থাকতে পারেনি। বৃষ্টির রিনিঝিনি শব্দ যেন তাকে কানে কানে ডাকছে। সে আস্তে করে সিঁড়ির দরজা খুলে ছাদে প্রবেশ করে। ছাদে ফ্লোরে পানি জমেছে। বন্যা ট্রাউজার গুটিয়ে পা ফেলে। হঠাৎ করে ঠান্ডা পানি গা স্পর্শ করতে সারা শরীর পশম মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, জানান দেয় শীত লাগছে। বন্যা অবশ্যই সব তোয়াক্কা করে না, পা ফেলে সামনে যায়। বৃষ্টির পানি চিরে চিরে তার গা ছুঁয়ে যাচ্ছে। সেভাবে কেমন হতো যদি বৃষ্টির পানির সাথে মানুষের সব কষ্ট ধুয়ে মুছে চলে যেত। যদি এমনটা হতো তাহলে এই মুহূর্তে বন্যা হতো সবচেয়ে সুখী মানুষ। বন্যা দুহাত দুদিকে ছড়িয়ে দেয়, তারপর আকাশের দিকে মুখ করে দাঁড়ায়। হঠাৎ মনে পড়ে সেদিন বৃষ্টিতে ভেজার সময় তাহসান পাশে ছিল আর তাকে পাখির মতো ঘুরিয়েছে। আর সেদিনই বৃষ্টি ভেজা রাতে তাহসান তার এলোমেলো আবদার তার সামনে উপস্থাপন করেছে। এসব ভাবতে ভাবতে বন্যা হু হু করে কেটে দেয়। বৃষ্টির শব্দে অন্য কেউ কান্না শোনার ভয় নেই বিধায় যে জোরে জোরে কাঁদে। অনেক বছর পর বন্যা এমন গলা চেড়ে কাঁদছে। সেই ঘটনার পর থেকেই তো বন্যা পাল্টে গেল। সেই ঘটনা মনে করেও মনকে বোঝানো যাচ্ছে না যে তাহসানকে ভালোবাসার আশা করা দেওয়া যাবে না। বরং প্রথমবারের মতো তাহসানকে নিয়ে তার ভয়ঙ্কর সব ইচ্ছা হচ্ছে। এই যে এখন ইচ্ছা করছে ছেলেটার বুকে মাথা রেখে কাঁদতে, ঠোঁট উল্টে আহ্লাদি হয়ে অভিমানে বাক্যবান ছড়ে দিতে। কিন্তু সব ইচ্ছা তো পূরণ হয় না বন্যার। এই ইচ্ছাও হবে না। বন্যা কখনো সে আশার বীজ বুকে পুষতেও পারবে না, কারণ সে ধর্ষিতা। ঠিক তখনই বন্যা আবিষ্কার করে
তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে মাথা ঘুরিয়ে তাকানোর আগে বুঝে যায় এটা তাসান। তাই আর তাকায় না। কান্না তখন বন্ধ। সে হাত দিয়ে মুখ রগড়ে অন্যদিকে তাকিয়ে আছে। তাসান কেন যেন মনে হচ্ছিল বন্যা আজকে ছাদে যাবে, তাই তো সেও ছুটে এসেছে। প্রেমে পড়লেন এখন মানুষ বেহায়া হয়, বেশরম হয়ে যায়। এই কথাটা সে এতদিন লোকমুখে শুনে এসেছিল। বর্তমানে নিজেকে দিয়েই কথাটার সত্যতা প্রমাণিত হয়। হ্যাঁ, তার অনুমান ঠিক। সিঁড়ির শেষ পর্যায়ে এসে দেখলো দরজা খোলা। ধীর পায়ে সামনে এগিয়ে যায়। কানে আসে মেয়েলি কান্নার শব্দ। চোখ মেলে ছাদের বাম পাশে তাকায়। বন্যা অঝোর ধারায় কাঁদছে। সে নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়ায়। মনের কুঠুরিতে বাস করা রমণীতে এমন কান্নারত অবস্থায় দেখে তাহসানের ভালো লাগে না। বন্যা বোধ হয় টের পায় তার উপস্থিতি, তাই তো কান্না থামিয়ে কেমন শক্ত হয়ে দাঁড়ায়। তাহসান আস্তে করে বলল, কাঁদছো কেন? বন্যা সজোরে মাথা নাড়ায়, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পর বলল, কাছি না। আমি দেখলাম কাঁদছো। বন্যা তাহসানের দিকে তাকায় না। না তাকিয়ে বলল, আপনি ভুল দেখেছেন। তাহসান ঘুরে বন্যার সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে চোখ জোড়া এমন লাল কেন? বৃষ্টিতে ভিজেছি তাই। তাহসান হাসে। আত্মবিশ্বাসের সাথে বন্যার চোখের দিকে অপলক তাকিয়ে বলল, মিথ্যা বললেই আমি বিশ্বাস করবো কেন? আমি জানি তুমি আমার জন্য কাঁদছিলে। বন্যা চোখ ফেরাতে পারে না। তাহসানের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য কাঁদবো কেন? আমাকে ভালোবাসো তাই? বন্যা রাগাতে চাইছে, কিন্তু সেই মুহূর্তে রাখতে পারছে না। তাহসানের সামনে না চাইতেও কোমল হয়ে যায়। নারীসুলভ ব্যবহার মাথা নাড়া দিয়ে ওঠে। তাহসানের কথা শুনে বন্যার মনটা বলে, হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু মুখে বলে। কেন ভালোবাসবো? ধর্ষিতাদের ভালোবাসা কিংবা কারো ভালোবাসার মানুষ হওয়া বারণ। ধর্ষিতা তাহসানের মাথা ঝিঝি করে ওঠে। এই মেয়েটা ইচ্ছে করে শব্দটা বারবার ব্যবহার করে নিজেকে ছোট করতে চায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, নিজেকে এতটা ছোট ভাবো কেন বলো তো? বন্যার বুকের চিনচিনে ব্যথা যেন তাহসানকে দেখে আরো পেয়ে যায়। মাথা নেড়ে বলল, ছোট ভাবি না, কিন্তু সবাই আমাকে তাই ভাবে। কোন সবাই? সবার মাঝে আপনিও আছেন। তাহসান অবাক হয়ে বলল, আমি আমি কখন এসব বললাম? বন্যা অন্য পাশে ফিরে বলল, বাদ দেন তো। তাহসান বাদ দেয় না। নাচোর বান্দার মতো বলল, আমাকে নিয়ে এই মনোভাব? বন্যা কথা বলে না। তাহসান বলল, আমাকে নিয়ে এসবই ভাবো বুঝি? বন্যা তাহসানের চোখের দিকে তাকায়, তারপর ফিসফিস গলায় বলল, আমার থেকে কেন দূরে সরে গেলেন? আমি ধর্ষিতা এই কারণেই তো। তাহসান অবাক হয়ে বলল, তুমি তো এটাই চাইছিলে। তাই? কিন্তু আপনি তো তার অতীত জেনেই পিছিয়ে গেছেন। তাহসানের কণ্ঠে কেমন কঠিন শোনায়। আমার ভালোবাসা এতটা ঠুনকো না। এসব জানার পর পিছানোর মতো মন মানসিকতা আমার নেই। বন্যা কোনো কথা বলে না। তাহসান নিজেই আবার বলল, তুমি কাছে আসতে নিষেধ করেছো বলে আমি কাছে আসিনি। আর এটার জন্য ভাবতে হবে না তোমার কালো অতীত জেনেই কাছে আসছি না। বন্যা তাহসানের গভীর চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। এসব ভেবেই কাঁদছিলেন? বন্যা স্বীকার করে না, বরং দুদিক মাথা নাড়িয়ে বলল, না না। তাহসান কোমল গলায় বলল, একবার ভালোবাসা সারা জীবন আগলে রাখবো। বন্যা কিছু না বলে বৃষ্টির মাঝে তাহসানের দিকে কেমন মন্ত্র মুখর মতো তাকিয়ে আছে। তাহসান ফিসফিস করে বলল, আমি ভালো নেই বন্যা, একটু ভালো নেই। বন্যা যেমন মন্ত্র মুখেরদের মতো তাকিয়েছিল, তেমন গলায় বলল, আমিও তো ভালো নেই। তাহসান সাহস পায় না। বন্যার কথায় সরাসরি না হলেও সে উষ্ণতার আভাস পাচ্ছে। ভালো থাকার দায়িত্বটা নেই, একটু খারাপ থাকতে দেবো না, প্রমিস। তাহসানের বলার ভঙ্গিমা দেখে বন্যা কিছু না বলে হাসে। তাহসান এতক্ষণে খেয়াল করে বন্যার শরীরের ভাঁজ। সাদা শার্ট পরিত বন্যা বৃষ্টিতে ভেজার ফলে শরীরের সাথে শার্টটা লেগে গিয়ে গায়ের কালো অন্তর্পাশটা পর্যন্ত দেখা যাচ্ছে। সবসময় ঢোলা শার্ট পরে বিধায় বন্যার শরীরের গঠন বোঝা যায় না। আজকে না চাইতেও তাহসানের সামনে নারী দেহের নমনীয় রূপ ফুটে এসছে। তাহসান শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকায়, তারপর আবারও বন্যার দিকে তাকায়। সে অন্য পুরুষদের মতো নারী দেহ দেখেই চোখে তৃষ্ণা মেটাতে চায় না। সে চায় পবিত্রতা। তাদের সবটা জুড়েই যেন পবিত্রতা থাকে। তার গায়ে গেঞ্জি আছে, তাই কোনো কিছু না ভেবে তার গায়ের কালো শার্ট খুলে বন্যার হাতে দিয়ে বলল, এটা পরে নাও তো। বন্যা তার এমন কাজ থেকে অবাক। কেন? তাহসান কিভাবে বলবে বুঝতে পারে না, যদিও বন্যা আবার তাকে খারাপ ভাবে। মানে আমার বন্যা মাথা নিচে করে নিজের দিকে তাকিয়ে ছো মেরে তাহসানের হাত থেকে শার্ট নিয়ে অন্য পাশে ফিরে পড়ে নেয়। এই বৃষ্টির মাঝেও তার কান গরম হয়ে গেছে। তাহসান আস্তে করে বলল, বৃষ্টিতে ভিজলে ডার্ক কিছু পড়তে হয়, তাহলে আর এমন হবে না। এমন কথায় বন্যা কি উত্তর দেবে খুঁজে পায় না। মাথা নেড়ে সম্মত জানিয়ে বলল, আচ্ছা। তাহসান বন্যার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে লজ্জা মাখা চেহারায় ভীষণ মিষ্টি লাগছে। বন্যা অন্যদিকে তাকায়। তাহসান বন্যার হাত ধরে বলল, বন্যা, এই বন্যা লিখে ফেলি। বন্যা কথার মানে বুঝতে পারল না। কি? তাহসান খুব ফিসফিস করে বলল, আমাদের ভালোবাসার সূচিপত্র।
আফিয়া বেগম দুপুরে খাবার খেয়ে রুমে যায়। মোবারক সাহেব তখন বিছানায় হেঁটে শুয়ে পড়েছে। আফিয়া স্বামীর পাশে বসে বলল, তাহসানের যেন কি হয়েছে? মোবারক সাহেব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আফিয়া মন খারাপ করে বলল, সারাদিন মন খারাপ করে থাকে, টেবিলে বই নিয়ে বসে থাকে, অথচ পড়ে না, অন্য মনস্ক হয়ে কি যেন ভাবে। মোবারক সাহেব আফিয়ার কথা ততটা আমলে নিল না। বালিশ বিছানায় ঠিকমতো পেতে শুয়ে পড়ে। ছেলেদের একটু একটু এমনই হয়, এ তো পেরেশানি হয় না তো? ওনার কথায় আফিয়া সন্তুষ্ট হয় না, ভারী মুখে বলল, ওর কি আর এমন পাগলামি করার বয়স আছে? কিছু তো একটা গোলমাল আছেই। শোনো, ছেলে মেয়ে বড় হলে তাদের নিজস্ব একটা দুনিয়া হয়, সেখানে নিজ মতামত ছাড়া অন্য কারো মতামত পছন্দ করে না। তুমি তাওসানের ব্যাপারে তো বাড়াবাড়ি করো না। বেশি সমস্যা হলে সে অবশ্যই বাবা মাকে বলবে। তাছাড়া আমাদের ছেলে ভুল কিছু করবে না, সে বিশ্বাস আছে ইনশাল্লাহ। আফিয়া বেগম স্বামীর কথা মন দিয়ে শুনলেও মনে মনে সিদ্ধান্ত নেয় এর কারণ তিনি বের করবেনই। মোবারক সাহেব ঘুমিয়ে পড়ল। আফিয়া তাহসানের রুমে যায় উদ্দেশ্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করা, কিন্তু রুমে যে তাহসান নেই। আফিয়া বেগম ছুটে সারা বাসায় খুঁজেন, কোথাও নেই। এমন কখনো হয় না, তাহসান কোথাও গেলে ওনাকে অবশ্যই বলে যায়। তাহলে আজকে বললো না কেন? খুব জরুরি কিছু নাকি? আফিয়া দরজা লক করে তরতরিয়ে নিচে নেমে যায়। বৃষ্টির কারণে দারোয়ান গেটের কাছে বসতে পারেনি, গ্যারেজে টুল পেতে সেখানে বসে আছে। আফিয়া ওনার কাছে জিজ্ঞেস করে জানতে পারে তাহসান আজকে বের হয়নি। ওনার মাথা ঘুরে ওঠে, বাসায়ও নেই, তাহলে গেল কোথায়? আস্তে একটা মানুষ বাসা থেকে উধাও হয়ে যায় কি করে? সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ছাদের কথা মনে হলো। দ্রুত গতিতে ছাদে যায়, কিন্তু ছাদে উঠে ছাদের দৃশ্য দেখে ওনার মাথা ঘুরে ওঠে। বন্যার হাত ধরে তাহসান দাঁড়িয়ে কেন? তিনি দারাজ গলায় তাহসানকে ডাকে, তাহসান, এসব কি? এই ঝিম বৃষ্টির মাঝে আফিয়া বেগমকে ছাদে তারা আশা করেনি। ওনাকে দেখে তাহসান বন্যার হাত ছেড়ে দেয়। দুজনেই হাসার চেষ্টা করে। তাহসান মায়ের কাছে এসে বলল, আম্মু, তুমি এখানে? আফিয়া বেগম তির্যক চোখে বন্যাকে দেখে নিয়ে বলল, কেন, আমি আসাতে সমস্যা হলো নাকি? ওনার কথার ধরনে তাহসান আর বন্যা দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। বন্যাও এগিয়ে আসে, তখনও তার মুখ হাসি হাসি। তাহসান এখনই বন্যার ব্যাপারে তার মাকে বলতে চাচ্ছে না। আগে দুজনে মনের আনাগানা বাড়ুক, পরে না হয় বলা যাবে। সে মাথা নেড়ে না করে মুখে বলল, আমরা একটা চুক্তি করছিলাম তখন, এখন তুমি এলে ভালোই হয়েছে, তুমি চুক্তির সাক্ষী হবে। আফিয়া বেগম বুঝতে পারে না ওনার ছেলের কিসের চুক্তির কথা বলছে। রুখানি কুচকে জবাব দিলেন, কিসের চুক্তি? তাহসান গাল ভরে হেসে বলল, বন্ধুত্বের চুক্তি। আফিয়া বেগম অবিশ্বাস্য চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তোর বন্ধু? হ্যাঁ, ওরও বৃষ্টি পছন্দ আমারও, ওরও ঘুরতে পছন্দ আমারও, ওরও পাহাড় পছন্দ আমারও। আমাদের দুজনের এমন অনেকগুলো মিল আছে, তাই দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্ধু হব। হাতে হাত রেখে প্রমিস করছিলাম। তাহসানের কথাগুলো ওনার বিশ্বাস হতে চায় না, কিন্তু ওনার ছেলে মিথ্যা বলার মতো ছেলে না। তাছাড়া তাহসান যেভাবে বললো মনে হয় না মিথ্যা বলছে। মানুষ সাধারণত মিথ্যা বললে থেমে থেমে কথা বলে, কিন্তু তাহসানকে দেখে মনে হচ্ছে সে সত্যিই বলছে। উনি বন্যার দিকে তাকিয়ে দেখে বন্যাও হাসি মুখে তাকিয়ে আছে। আফিয়া বেগম দুজনে ভেজা শরীরের দিকে তাকিয়ে বলল, ভিজে ভিজে বন্ধুত্ব করতে হয়? তাহসান কি বলবে খুঁজে পেল না, ঠোঁট উঠলে বলল, হয়ে গেল তো? তাহসান শুধু গেঞ্জি পরে আছে। তাহসানের শার্ট যে বন্যার গায়ে এটা উনি বুঝতে পারলো না, কারণ বন্যা লম্বায় প্রায় তাহসানের সমান। তার শার্টটা পুরোপুরি না লাগলেও হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটা অন্য কারো শার্ট। যেহেতু বন্যা সবসময় শার্ট টি শার্ট পরে, তাই আফিয়া বেগম বুঝতে পারলো না নদীর জল উল্টে যাচ্ছে। উনি তাহসানের গেঞ্জি গায়ে ছাদে নিয়ে আসা নিয়ে বিরক্ত হলেন। তার উপর একটা মেয়ের সামনে এমন করে দাঁড়ানো মানে হয়? তুই গেঞ্জি পরেই চলে এসেছিস, বাসায় শার্ট নেই? মায়ের এমন প্রশ্ন শুনে না চাইতে তাহসান বন্যার দিকে তাকিয়ে ফেলে। বৃষ্টিতে ভিজবো বলে এইভাবে এসেছিলাম। আচ্ছা, অনেক ভিজেছিস, বাসায় চল, আজকে নির্ঘাত জ্বর আসবে। তারপর বন্যার দিকে তাকিয়ে বলল, তাইয়া তো তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে পড়তে চাইছে না, যদি সম্ভব হয় পড়াতে এসো। বন্যা আলতো হেসে বলল, দেখি আন্টি। তারপর আফিয়া বেগম তাহসানকে নিয়ে নিচে নেমে যায়। নামার আগে অবশ্য তাহসান ফোন ধরার জন্য ইশারা দেয়, আর বন্যাকে অবাক করে দিয়ে টুক করে বাপ চোখটা টিপে দেয়। তাহসান চলে যাবার পরেও বন্যা ঠায় দাঁড়িয়ে থাকে। তাহসান বেশ পাগলামি করেছে। এই যে একটু আগে চোখ মেরে বন্যার বুকে শীতল বাতাস বইয়ে দিয়ে গেল, গায়ের শার্টটা যেন সারা শরীরে সুসুই দিচ্ছে। বন্যা কেঁপে কেঁপে উঠে হাত দিয়ে খামচে ধরে শার্টের কোনা, দ্রুত পায়ে বাসার দিকে ছুটে এই শার্টটা খোলা না অব্দেই নিস্তার পাবে না। আফিয়া বেগম বাসায় এসে রুমে যায়। মোবারক সাহেব তখন জেগে আছে। আফিয়া বেগমকে দেখে বললেন, কি ব্যাপার, কই গেছিলে? এই তো ডাকলাম, কেন সাড়া নেই? আফিয়ার মুখ অন্ধকার করে বলল, ছাদে গিয়েছিলাম। মোবারক সাহেব উঠে বসে,
এই বৃষ্টির মাঝে ছাদে? তোমার ছেলে গিয়েছিল তাই গিয়েছিলাম। ও, তাওশান, ছেলে মানুষ ভিজতে ইচ্ছে হয়েছে তো হয়তো। আফিয়া বেগম অভিযোগের সুরে বলল। ভিজতে গিয়েছে আর বন্ধুত্ব করেছে। মোবারক সাহেব স্ত্রীর কথা বুঝতে পারলেন না। কিসের কথা বলছো? তোমার ছেলে নাকি বন্যার সাথে বন্ধুত্ব করেছে। এই বেয়াদব উড়নচণ্ডী মেয়েটা নাকি তোমার ছেলের বন্ধু। কি চয়েস! মোবারক সাহেব স্ত্রীর ভাবভঙ্গিমা দেখে বললেন, যাই বলো না কেন, বন্যা কিন্তু ততটাও খারাপ মেয়ে না। তাওশান যদি মনে হয় বন্ধু বানানো যাবে তাহলে যাবে। আমার ছেলে বিচক্ষণ। আফিয়া স্বামীর কথায় সায় পায় না, মন খারাপ করে চিন্তিত গলায় বলল, ওরা যদি প্রেম করে ফেলে তো? আমার কিন্তু একটাই ছেলে, কত শখ আহ্লাদ আছে। মোবারক সাহেব স্ত্রীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। প্রেম করলে করবে। আফিয়া খেপে যায়, চিবিয়ে চিবিয়ে বলল, অসম্ভব। বন্যার সাথে আমার ছেলের এসব হতে দেওয়া যাবে না। তুমি জানো না বন্যার কাহিনী? অতীত ভুলে গেছো? মোবারক সাহেব কিছু বললেন না, চিন্তিত চোখে বাইরের দিকে তাকায়। রাতে তাহসানের গা কাঁপিয়ে জ্বর আসে। জ্বরের মাঝে বন্যার কাছে যেতে ইচ্ছা করছে। মানুষ অসুস্থ হলে তার প্রিয় মানুষের সান্নিধ্য চায়, আর তাহসানও এই মুহূর্তে বন্যার সান্নিধ্য চাইছে। সে কাঁথা গায়ে দিয়ে বন্যার নাম্বারে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পরে বন্যা ফোন রিসিভ করে। তাহসানের গলার স্বর জড়ানো। বন্যা, বন্যা তখন তাহসানের শার্টটা হাতে নিয়ে বিছানা বসে আছে। শার্টটা তার হাতে থাকার কারণেই কিনা মনে হচ্ছে ঘরটা তাহসানের সুবাসে ভরে আছে। আরো মনে হচ্ছে তাহসান এখানেই আছে। রাত তখন 10টা। তাহসানের ফোন দেখে রিসিভ করে। তাহসানের জড়ানো গলার স্বর শুনতে পায়। আজকে তাহসানের গলার তার নামটা শ্রুতি মধুর লাগছে। হাসতে করে বলল, শুনছি। তাহসান বাচ্চাদের মতো করে বলল, আমার খুব জ্বর। বন্যা চমকে যায়। আন্টি বলেছিল জ্বর আসবে, তাই বলে সত্যি সত্যি আসলো? বেশি? বন্যার কণ্ঠ শুনে তাহসান যেন গলে যায়। তোমাকে দেখতে ইচ্ছে করছে। দুপুরে না দেখা হলো? তাহসান আবদারের সুরে বলল, এইটুকু দেখাতে হয়? আরো মন ভরে দেখতে চাই। বন্যা বুঝলো তাহসানের মাথা ঠিক নেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ। তাহলে ভালো হয়ে যাবেন। এখন মোবাইল রেখে চুপচাপ ঘুমানোর চেষ্টা করেন। তাহসান বলল, ঘুমাতে পারছি না তো। চোখ বন্ধ করে রাখেন, ঘুম চলে আসবে। তাহসান দুষ্ট গলায় বলল, টিনেজাররা প্রেমিকের জ্বর হলে কি করে জানো? বন্যা হেসে বলল, জানি না, প্রেম করিনি কখনো। চুমু দিয়ে জ্বর সারিয়ে তুলতে চাই। তো আমাকে এইসব বলছেন কেন? আমি তোমার প্রেমিক না, এই ট্রিকটা অ্যাপ্লাই করাই যায়। বন্যা শক্ত গলায় বলল, আমি কখন বললাম আপনি আমার প্রেমিক? তাহসানের হাসি মুখ ঠুস করে চুপসে যায়। আমি তোমার প্রেমিক নই। না। তাহসান নিশ্চুপ হয়ে যায়। কি বলা যায় খুঁজে পাচ্ছে না। মেয়েটা কেন বোঝে না বুকে হাজারো আগুনের শিখা লক লক করে জ্বলছে? সে আস্তে করে বলল, আমি তোমার কি হই বন্যা? বন্যার শ্বাস বন্ধ হয়ে আসবে। ছেলেটার কণ্ঠ আজকে এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে কথাগুলো তার কানে বা বুকে ডিম ডিম করে লাগছে। তাহসানের এমন প্রশ্নে কি উত্তর দেওয়া যায় বুঝতে পারে না। ভেবে চিন্তে বলল, জানি না। তুমি আমার কি হও জানো? বন্যা শুনতে চায় সে তাহসানের কি, তাই তো বলল, কি? আমার ভবিষ্যৎ বউ। বন্যা চুপ করে থাকে। এই ছেলেটা নির্ঘাত পাগল হয়ে গেছে। আপনি পাগল হয়ে গেছেন। তাহসান শব্দ করে হেসে বলল, হ্যাঁ, কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না। বন্যার মুখে লাজুক হাসি ফুটে উঠে মুখে বলল, রাখছি, ঘুমান। তাহসান বলল, শোনো। কি? একবার বলো, শুনে বুকের তৃষ্ণা মেটাই। বন্যা তাহসানের কথা না বুঝে বলল, কি বলবো? তাহসান ফিসফিস করে বলল, ভালোবাসি। বন্যা তাহসানের মতো ফিসফিস করে বলল, না। তাহসান আবদার করে বলল, একবার প্লিজ। না। আমি বলি তুমি শোনো। বন্যা নিশ্চুপ হয়ে থাকে। সে শুনতে চায়। নিজের বলতে সংকোচ হলেও তাহসানের মুখে এমন বাক্য শুনতে নিশ্চয় খারাপ লাগবে না। তাহসান ফিসফিস করে বলল, ভালোবাসি লক্ষ্মীটা। এদিকে বন্যা ভালো হয়ে যাবেন বললেও তাহসানের জ্বর ভালো হলো না। টানা 2 দিন জ্বরে ভুগে তারপর ভালো হলো। এই জ্বর তাকে যতটা না কষ্ট দিয়েছে, এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে বন্যা। মেয়েটি সেদিন রাতের পর থেকে ফোন অফ করে রেখেছে। তাহসান সেদিন রাতের পর থেকে ফোন অফ করে রেখেছে। তার উপর সে যে বাসা থেকে বেরোবে তারও উপায় নেই। আফিয়া বেগম সারাক্ষণ খেয়াল রাখছেন। সে যে বড় হয়ে গেছে এটা তার মা বুঝতেই চায় না। তার মা বলে কথা না, সব বাবা মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বন্যার সাথে যোগাযোগ তো করতেই হবে। তাহসান বিরক্তিতে ফ্লোরে থুতু দেয়, মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। মেয়েটা কত নিষ্ঠুর, জানে জ্বরে পড়ে আছে, তারপরও ফোন দিচ্ছে না। ভালোবাসে এটা জানে বলে কি এত কষ্ট দিচ্ছে? আসলে খুব বেশি ভালোবাসলে কখনো প্রকাশ করতে নেই। আফিয়া বেগম মুরগির স্যুপ নিয়ে রুমে আসে। ফ্লোরে পিচ্ছিল কিছুটাতে পা পড়াতে ওনার গা ঘিনঘিন করে ওঠে। খেয়াল করে দেখে থুতু।
থুতু ফেলানোর জন্য ঝুড়ি আছে, বাথরুম আছে, বারান্দা আছে, কিন্তু সব উপায় একপাশে রেখে আমার বিশ্রী কাজটা কি করে করলো? মনে হয় না ছেলে মেয়েকে এমন অভদ্রতা শেখায়নি। এই যে ভাইরা আপুরা কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।